আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সবার উপরে। যারা এই মুহূর্তে লাইভটা আমাদের ফেসবুক লাইভটা দেখছেন, আ ফেসবুকের কল্যাণে আ উম মানে যে যার অবস্থানে আছে সেখান থেকেই একটা ডিসকাশন করা যায়। সেই মর্মে এবং মেডিকেল অ্যাডমিশন যে হয়েছে এবং তার যে রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্টে যারা কৃতকার্য হয়েছে বা কৃতী শিক্ষার্থী যাদেরকে আমরা বলব, যারা চান্স পেয়েছে এবং আ টিম এফটির আ কিছুটা সাহচর্য, কিছুটা হেল্প, আমাদের যেই অনলাইন এক্সাম ব্যাচ, সেই অনলাইন এক্সাম ব্যাচের অংশীদার এবং দিন শেষে যারা নিজেদের কষ্টের আজকে ফল। কষ্ট সবাই করছে মেডিকেল অ্যাডমিশনে। আমি চিন্তা করি, আমি ভাবি যে যারা একেবারেই সিরিয়াস তারাই চেষ্টা করছে। এইরকম আ কৃতী শিক্ষার্থীদের একজন যে ১৩ তম হয়েছিল তাকে নিয়ে আমরা গতদিন একটু আলাপ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে যারা অ্যাডমিশন দিতে চায় তারা কি করবে, কিভাবে চিন্তা করবে এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলাপ করেছি। আজকে আমার সাথে যুক্ত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পাওয়া আ সুরাত আসফিয়া এবং তার সাথে খুলনা মেডিকেলে চান্স পাওয়া আ ওর নাম হচ্ছে ফাহিম হক। ২ জনকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ফাহিম কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সুরাত আসফিয়া, আলহামদুলিল্লাহ। তোমার আ মেধাক্রমে তোমার অবস্থান হচ্ছে ১০০৬। জি স্যার, হ্যাঁ, ১০০৬। ১০০৬ এবং তুমি চান্স পেয়েছো চট্টগ্রাম মেডিকেলে। আর ফাহিমের আ মেরিটে বা মেধাক্রমে অবস্থান হচ্ছে ২০০০ ফাহিম ৩৪৫। ২৩৪৫। জি স্যার, ইয়েস, এবং তোমরা ৩৪৫। খুলনা মেডিকেল কলেজ, রাইট। সো তোমরা আলহামদুলিল্লাহ ভালো বোধ করছো, এটা আমি আশা করছি। এইবার আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমি বেশি কথা বলতে চাই না। আমি চাই আজকে কথা বলবে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচের আরেক অগ্রগামী আ অবনী। অবনীকে আমি চাই। অবনী আ আমাদেরকে আজকে সঞ্চালকের ভূমিকা পালন করবে এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মকে একটা আ গাইডলাইন দিতে চাই। যারা চান্স পেয়েছে এইমাত্র, একদম মানে রিসেন্ট ডেটে চান্স পেয়েছে এবং যারা ভবিষ্যতে আসতে চায়, এদের মধ্যে একটা যোগসূত্র। অবনী, ইটস ইওর টার্ন। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই থ্যাংক ইউ স্যার আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর অবশ্যই কংগ্রেচুলেশন তোমাদের দুইজনকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এত ভালো রেজাল্ট করে আসার জন্য। প্রথমে তোমাদের কাছ থেকে আগে জানতে চাই যে তোমাদের যখন রেজাল্টটা দেখো তোমরা, তখন তোমাদের কি অনুভূতি ছিল সেটা যদি একটু শেয়ার করো। এটা তো একটা খুব হেক্টিক মোমেন্ট যে রেজাল্টটা চেক করা, চান্স হওয়া, সেটা নিয়ে যদি একটু শেয়ার করো। প্রথমে কে শেয়ার করতে? ফাহিম শেয়ার করো। ধন্যবাদ আপু। আসলে প্রথমে যখন রেজাল্টটা দেখি তখন খুবই ভালো লাগছিল। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে আগে থেকেই ভরসা করেছিলাম আল্লাহর উপর যে ইনশাল্লাহ চান্স হবে। তো আলহামদুলিল্লাহ যেটাই হয়েছে আমি অনেক খুশি এবং অনেক স্যাটিসফাইড। সোহরার কাছে আমি একবার আসি। সোহরা, তুমি যদি বলো যে তুমিও তো অনেক ভালো একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছো, যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ বিভাগীয় একটা মেডিকেল কলেজ। তো জি এখানে আপু। চান্স পাওয়ার জন্য তুমি যখন পরীক্ষাটা দাও তখনই কি তোমার মনে হয়েছিল যে হবে হবে কিছু একটা, নাকি টেনশন ছিল? আপু টেনশন ছিল বলতে নাম্বার নিয়ে টেনশন ছিল, কিন্তু চান্স হবে এটা আমি আলহামদুলিল্লাহ পরীক্ষার হলেই আমি অনেকটা নিশ্চিত ছিলাম যে ইনশাল্লাহ একটা চান্স হবে, একটা সিট পাবো মেডিকেলে। আর যখন রেজাল্টটা হাতে পাই, মানে ওয়েবসাইটে যখন শো করে নামটা, তখন একটা মোমেন্টের জন্য পুরা ওয়ার্ল্ড স্টপ হয়ে যায় আমার কাছে, যে আমি আর আমার রেজাল্ট আর আমার আম্মু আব্বু পাশে। তো ওই মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো নয় আসলেই, যে আসলে একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি এখন। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমরা যেহেতু একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, তোমরা এখন আগামী দিনের যারা তোমাদের জুনিয়র এইচএসসি 25, 26, ইভেন আমাদের সাথে যেহেতু ফাতি টিউটোরিয়ালস এর এসএসসি স্টুডেন্টরাও কানেক্টেড, ওদের কাছে তোমরা একদম সুপার হিরো, মেডিকেলের আপু ভাইয়া। তো ওদেরকে যদি তোমরা কিছু বলো যে তোমরা কিভাবে কখন থেকে তোমাদের এই প্রিপারেশনটা শুরু করো, যেহেতু এটা একটা জার্নি, অ্যাডমিশন তো হুট করে কিছু হয়ে যায় না। সোরা, তুমি যদি এবার একটু বলো।
জি আপু, এডমিশন তো আসলে অনেক বড় একটা জার্নি। সবাই বলে হয়তো যে 3-4 মাসের, কিন্তু এটা একদম শুরু থেকেই হয়। এইচএসসি লাইফের শুরু থেকেই আসলে এডমিশনের পড়াটাও শুরু হয়ে যায়, কারণ আমরা তখনই বেসিকটা ক্লিয়ার করার সময় পাই। আমারও অ্যাডমিশনের জার্নিটা শুরু হয় এইচএসসি সাথে সাথে, কিন্তু মেইন ওইভাবে পড়াটা শুরু হয় আমি যখন প্রি মেডিকেল করি, ফার্স্ট ইয়ারের শেষ থেকে। আর এরপরে যখন এইচএসসি শেষ হয় তখন আমি ফুলি অ্যাডমিশনে কনসেন্ট্রেট করি। আচ্ছা ফাহিম, তোমার কাছে যদি আসি, তুমি তোমার স্কুল কলেজের জার্নিটা যদি, তোমার পরিচয়টা যদি একটু সবাইকে দিয়ে তুমি তোমার জার্নিটা একটু শেয়ার করো, যে তুমি কিভাবে প্রস্তুতিটা নিয়েছিলে মেডিকেল অ্যাডমিশনের জন্য। আচ্ছা, জি আপু, আসলে আমি নড়াইল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে স্কুল শেষ করেছি। এরপরে আমি নটরডেম কলেজে ভর্তি হই। সেক্ষেত্রে ফাহাদ স্যারের ভূমিকা আসলে এক্ষেত্রে অনেক, কারণ আমি যখন আমার হায়ার ম্যাথকে ফোর্থ সাবজেক্ট নেই, তখন থেকে আমার ম্যাথের প্রতি একটা মানে অনীহার মতো চলে এসেছিল। আমি খুব কম ম্যাথ করতাম। তো যখন নটরডেমের জন্য আমি প্রিপারেশন নিই, তখন ম্যাথ নিয়ে আসলে আমি অনেক টেনশনে ছিলাম। তো তখন ফাহাদ টিউটোরিয়াল এই চ্যানেল থেকে মনির স্যারের 2টা ভিডিও আমি দেখেছিলাম। তো ওইটা দেখে আমার অনেক কনফিডেন্স এসেছিল। তারপরে আসলে আলহামদুলিল্লাহ নটরডেম কলেজে চান্স হয়ে যায়। আর আমার অনলাইন ক্লাস শুরুই ফাহাদ স্যারের ক্লাস দিয়ে, সেই করোনার ভিতরে স্যারের কেমিস্ট্রি বা বায়োলজি ক্লাস দিয়ে আমাদের স্কুলে এখান থেকে শুরু করেছি। তো স্যারের কাছে আসলে আমি সবসময় কৃতজ্ঞ। আর অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে, আমার ফ্যামিলি থেকে প্রথম থেকেই চাইতেন যে যেন আমি মেডিকেলে পড়ি। তো আমার আসলে 2020 সালে যখন আমি কম্পিউটার কিনলাম, তখন কিছুদিন ইউজ করার পর আমার মনে হলো আমি যদি কম্পিউটার সায়েন্সে পড়তাম অনেক ভালো হতো। তো আমি এরপরে অনেকদিন এটা আমার মনে ছিল, কিন্তু তারপরে যখন দেখলাম যে না, সবাই আসলে চাই যেন আমি মেডিকেলে পড়ি, আর আমি মেডিকেলে পড়ে আমি হয়তো আমার কম্পিউটার স্কিল ডেভেলপ করতে পারবো, কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়ে আমি তো ডাক্তার হতে পারবো না। তো এইসব চিন্তা ভাবনা করে আসলে শেষ পর্যন্ত মেডিকেলের জন্য মন স্থির করি। আর ফার্স্ট ইয়ার থেকেই আমি মেডিকেলের কোশ্চেন ব্যাংক কালেক্ট করেছিলাম। তো কোশ্চেন ব্যাংক কালেক্ট করে আমি বায়োলজির বিশেষ করে যে টপিকটা পড়তাম, ওইটার সাথে মানে ওইখানে ওই টপিকের উপরে যে কোশ্চেন আসছে মেডিকেলে, ওইটা দেখার চেষ্টা করতাম। তো এটা আমি করেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই জায়গায় করেছি। এবং তারপরে আসলে যখন ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার পর, আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ারের পর, এইচএসসি পরীক্ষার সময় ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার পর থেকে আসলে সেপ্টেম্বর পর্যন্ত আমার পড়ালেখায় অনেকটা গ্যাপ গেছে। তো এটা আসলে পরে আমি চিন্তা করলাম যে যা হয়েছে হয়েছে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো তখন সেপ্টেম্বর থেকে মূলত এরপরে আমি পুরোপুরি ভালোভাবে শুরু করি। তখন সেপ্টেম্বর থেকে আমি চেয়েছি যাতে সময় নষ্ট না হয়। তো আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি যতটুকু পারি, আমি সময়টা কাজে লাগানোর চেষ্টা করেছি। এবং তখন থেকে এই সেপ্টেম্বর থেকে এই 5 মাস আসলে চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু করা যায়, পরিশ্রম করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হয়েছে আর কি। আমি একটা আচ্ছা, প্রশ্ন করি, তুমি কি জি স্যার। তুমি কি কখনো হিসাব করে, ঘন্টা হিসাব করে লেখাপড়া করেছো? বা স্টুডেন্ট যখন বলে যে আমি কত ঘন্টা করে লেখাপড়া করব, এই প্রশ্নটাকে তোমরা দুইজন কিভাবে দেখো? স্যার, আমি আসলে কখনোই এরকম ঘন্টা হিসাব করে পড়ালেখা করিনি স্যার। আমার আসলে যখন পড়তে ইচ্ছা করতো আমি স্যার তখনই পড়তাম। তো স্যার আসলে স্যার আমার পড়ালেখা আমি স্যার জোর করে করতে পারি না, এটা একটা কথা। আর যেখানে আমার ইন্টারেস্ট লাগে স্যার, আমি ওই জিনিসটা ভালোভাবে পড়ি স্যার। এর আমি স্যার কখনোই ঘন্টা হিসাব করে পড়ি নাই। আর ঘন্টা হিসাব করে পড়া আমার মনে হয় না এটা খুব বেশি ইফেক্টিভ, কারণ হতে পারে যে আমার এখন পড়ার মনে ইচ্ছা করতেছে, তো তখন আমি 1 ঘন্টা যেটুকু টপিক পড়তে পারবো, আমার মনে হয় যখন আমার পড়তে ইচ্ছা করতেছে না বা আমার মন নেই, তখন আমার মনে হয় না সেটা 3-4 ঘন্টায় সম্ভব। তো এই কারণে স্যার আমার মনে হয় পড়ালেখাটাকে ইন্টারেস্টিং করে পড়া উচিত, এবং যখন পড়তে ইচ্ছা করে তখনই পড়লে আমার মনে হয় সব থেকে বেশি ইফেক্টিভ হয়। আর স্যার আমিও বলতে চাই, কখনোই আমি ঘন্টা হিসেবে পড়িনি। এই এই এত দিন, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ বলতে পারো, শোনা যাচ্ছে। এই এত বছর যে পড়াশোনা করেছি, কখনোই ঘন্টা ধরে পড়াশোনা করা হয়নি। আমি যখন মানে আমি টপিক ধরে পড়েছি যে আমাকে আজকে এই চ্যাপ্টারটা আমি ভালো মতো একটু শেষ করব, তখন ওই চ্যাপ্টার শেষ করতে যতক্ষণ লাগে, এরপরে আমি কোয়েশ্চেন সলভ করেছি। কখনো এরকম না যে আমি টানা 4 ঘন্টা বা টানা 3 ঘন্টা, এরকম না। আমি মাঝখানে গ্যাপ নিয়েছি, এরপরে যতটুকু পড়া শেষ হয় ততটুকু পড়েছি। এটাই বেশি এফেক্টিভ হয়েছে আমার জন্য। না হলে আমার কাছে লাগে যে আমি মনে করি 5 ঘন্টা আজকে পড়বো টানা, তো আমার কাছে ওটা অনেক বোরিং হয়ে যায়, যে একঘেয়ে একটা ফিলিং চলে আসে, তখন পড়ার উপর থেকে মন উঠে যায়। তাই আমি ওটা কখনোই ট্রাই করিনি। আমাদের সাথে সাকিব ভাইয়া জয়েন হয়ে গেছে কমেন্টে, আমি সাকিব ভাইকে দেখতে পাচ্ছি।
আচ্ছা, এখন তোমাদেরকে যেহেতু তুমি বললা যে সুহারা যে টপিক ধরে ধরে তুমি পড়ছো, তো স্টুডেন্টদের কাছে আরেকটা কোয়েশ্চেন আমরা খুব বেশি ফেস করি যে বায়োলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল অ্যাডমিশনের জন্য যখন পড়া হয় বিভিন্ন রাইটার নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো তোমরা সেক্ষেত্রে কি এক্সট্রা রাইটারে ফোকাস করেছে নাকি একটা রাইটারকে কেন্দ্র করেই তোমরা তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা কন্টিনিউ করো? আপু, আমি যেটা করেছি, আমি পুরো এইচএসসি লাইফ মেইন রাইটারই ফোকাস করেছি, যেটা সব ক্ষেত্রে মানে বলা হয়। ফিজিক্সের জন্য ইসাক স্যার, এরপরে কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, আর বায়োলজি দুজন আজমল স্যার, হাসান স্যার, এইগুলো আমি আগে শেষ করেছি। আমি পুরো এইচএসসি জার্নিতে কখনোই এক্সট্রা রাইটার পড়িনি। এইচএসসি পরে কিছু যেগুলো কোচিং সেন্টার থেকে বলা হয়েছিল যে এখানের ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো একটু চোখ বুলেছি। এমনও না যে একদম শিখতেই হবে, আমি চেষ্টা করেছি মেইন রাইটারটা যাতে একদম ক্লিয়ার থাকে, কারণ বেশিরভাগ প্রশ্ন ওখান থেকে হয়। আর এক্সট্রা যদি একটু বেসিক ক্লিয়ার থাকে, তখন এক্সট্রা রাইটার থেকেও যদি কিছু প্রশ্ন হয় তাহলে সেটা ধরা যায়। ফাহিম, তুমি যদি বলো। জি আপু, আমিও আসলে কখনোই ওরকম এক্সট্রা রাইটার পড়ি নাই। আমি এইচএসসি তে সবসময় মেইন রাইটার পড়ছি, এবং অ্যাডমিশনে যেও আমি এক্সট্রা রাইটার না পড়ি নাই বললেই চলে। সবসময় আমি মেইন রাইটারটা ফোকাস করছি এবং শেষ পর্যন্ত ওইটাই করে গেছি আর কি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। হঠাৎ করে তোমাদের যখন সার্কুলারটা চলে আসে, তখন তোমরা যখন দেখলা যে জিকে এর মধ্যে ইন্টারন্যাশনাল পার্টটা অ্যাড করা হয়েছে, এটা কি তোমাদের কাছে খুব কঠিন কোনো চ্যালেঞ্জের মতো ছিল নাকি জিনিসটা খুব সহজে তোমরা একসেপ্ট করছো? প্রথমে আপু টেনশন হয়েছিল, পরে কোচিং থেকে যখন বললো যে এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, সর্বোচ্চ 2 থেকে 3 মার্কস আসতে পারে, তো তখন আর কি মানে টেনশন ফ্রি হয়ে গেছিলাম। আর এরপরে এটা নিয়ে ওরকম খুব বেশি প্রিপারেশনও নিইনি, শুধু কোচিং থেকে যে প্রকাশনাটা দিয়েছিল ওইটার মাধ্যমেই প্রিপারেশনটা নিয়েছি আর কি। আর আমার কাছে একটু বিভ্রান্তিকর লেগেছিল যে পরীক্ষার কয়েকদিন আগে এরকম একটা তথ্য দিল। তো তখন সবাই অ্যাকচুয়ালি অ্যাসিওরেন্স দিছে যে আগের প্রশ্নগুলো দেখো, এখানের মানে কি পয়েন্ট গুলো দেখে যাও। তো আর সর্বোচ্চ 4টা আসবে আমাদেরকে বলা হয়েছিল। তো আমি ধরে নিয়েছিলাম যে 4টা আমার কমন নাই পড়তে পারে, ওই 4টা মাইনাস ধরে আমি এগিয়েছি। আর প্রিভিয়াস ইয়ার পড়ে গিয়েছি, তাই এতটা কষ্ট হয়নি। হ্যাঁ, তুমি যেহেতু এই সিদ্ধান্তটা নিতে পেরেছিলে, এটা অনেকেই আমরা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল নিয়ে ভয় না পেতে। অনেক তো জুনিয়রদের নিয়ে আমরা কথা বললাম, এখন একটু তোমার সাথে কথা বলি যে তুমি এই যে মেডিকেল প্রফেশনে আসলা বা ডাক্তার হওয়ার যে তোমার যে সিদ্ধান্তটা, এটা কি তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত বা কোন বিষয়টা তোমাকে এখানে আসার জন্য মোটিভেটেড করেছিল? এটা অনেক একটা বলতে গেলে কনফিউজিং স্টোরি, বিকজ আমি আগে কখনোই ভাবিনি ডাক্তার হব। ছোটকাল থেকে যেহেতু আমি এম ইন লাইফ লিখতাম, কখনো ডাক্তার কখনো টিচার, তখন আমি আসলে প্রফেশন গুলোর গুরুত্বটা বুঝতাম না যে কতটুকু এফেক্টিভ হতে পারে। কিন্তু যখন করোনাতে লকডাউন আসলো আর আমরা তো সবাই বাসায় বন্দি, আমাদের এসএসসি টাইমে সম্ভবত তখন ফার্স্ট স্যারের ক্লাস করা শুরু করেছিলাম। আর এর মাঝে তখন টিভি অন করলে দেখতাম যে ডাক্তাররা এখনো নিজেদের লাইফের ঝুঁকি নিয়ে আমাদের জন্য অনেক কষ্ট করছেন যাতে আমরা ভালো থাকতে পারি। তো সেই জায়গা থেকে একটা কম্প্যাশন, প্লাস আমার আম্মু আব্বুর ইচ্ছা তো ছিল একদিক দিয়ে। আমার আমার স্পেশালি ইচ্ছা আম্মুর গোলটা ফিল আপ করবো। আম্মুর জন্য, আম্মুর যেহেতু নার্ভে অনেক ধরনের প্রবলেম আছে, আমি ওই রিলেটেড পড়াটা পড়বো। আর এর সাথে পরিবারের সবার একটা মানে স্বপ্নের মতো আছে, কিন্তু কেউ আমাকে ওই জন্য পুশ করে না, আমি নিজে এটা চুজ করেছি। আমার বায়োলজির প্রতি আলাদা একটা কম্প্যাশন জন্মেছিল এইচএসসি তে ওঠার পরে আরো বেশি যেটা ছিল। আর এসএসসি টাইমে যখন বায়োলজি কঠিন লাগতো, ফাহাদ স্যারের ক্লাস করেছিলাম। উনি আমার এসএসসি লাইফে অনেক হেল্প করেছেন, যেটা বলে বোঝানো যাবে না। স্যার, আপনি যদি ওদেরকে নিয়ে কিছু বলেন। আমার কথাটা 2টা পয়েন্টে। একটা পয়েন্ট হচ্ছে সফলতার কোনো ল্যান্ডমার্ক নাই। আচ্ছা, তো আহ, আমরা এটাকে অনেক, ওই যে গতদিন কথা বললাম না, ওই যে ও যে 13তম হয়েছিল ওকে নিয়ে, যে আমরা কি এটাকে অনেক বেশি গ্লোরিফাই করি কিনা। আচ্ছা, নাম্বার ওয়ান, ইয়েস, আমরা গ্লোরিফাই করি, কারণ এইটা মানুষের আবেগের জায়গা। ডক্টর সবাই হইতে পারে না। এই যে তুমি হবে না, আজকে দেখো মেজবা এবং হচ্ছে সারা কিন্তু লেখাপড়ার মধ্যে ডুবে আছে, কারণ কালকে ওদের আইটেম অথবা কার্ড আছে, আই গেস, রাইট? সো কোন একটা প্রফেশনাল এক্সাম, ওরা প্রথম প্রফেশনাল। তো প্রফের জন্য একটা মানুষকে কি পরিমাণ বা একটা স্টুডেন্টকে কি পরিমাণ চাপে থাকতে হয়, এটা কেবলমাত্র ওই মানুষটা জানে। তো যখন পেশাগত পরীক্ষাগুলো সামনে আসে, তোমাদেরকে বলছি, মেডিকেলে যখন আইটেম কার্ড দেওয়ার পর পর আস্তে আস্তে মানে পরীক্ষা হইতে হইতে যখন প্রফেশনাল পরীক্ষাগুলো আসবে বা পেশাগত এক্সাম গুলো আসবে, তখন তোমাদের ভেতরে যে পরিমাণ চাপ নিয়ে লেখাপড়া করে তোমরা 6 বছর পরে সামনে যাবা,
তারপর যদি তো কখনো তোমাদের জীবনে কঠিন বাস্তবতা আসে, হ্যাঁ, কঠিন বাস্তবতা কি? একটা মেডিকেল কলেজ হসপিটাল একটা চাকরি চিন্তা করা, বা ক্যারিয়ার নিয়ে তখন একটু চিন্তা করতে হবে, বা এরপরে এমবিবিএস করার পরের লাইফে বা এর পরের যেই উচ্চতর ডিগ্রি অর্জন করার ক্ষেত্রে যেই ডিসিশন গুলা, ওই ডিসিশন গুলা নেওয়ার সময় তোমরা একটু সচেতন হবা এবং তোমাদের ফোকাসটা ঠিক রাখবা। তোমরা এটা মাথায় রাখো যে মেডিকেল অ্যাডমিশনটাতে তোমরা চান্স পেয়েছো মানেই তোমাদের জীবনে একটা কঠিন জার্নির শুরু। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি চাই না যে তোমরা মেডিকেল কলেজে ঢোকার পর পরই আবার হচ্ছে কেউ সবাই যেন ওই যে টিচার স্টুডেন্ট টিউশন এই চক্রের মধ্যে ঘুরতেছে। তো আমার যদি ভালো ডক্টর প্রডিউস করতে হয়, তাহলে এমন মানে স্টুডেন্ট লাগবে যারা আর্থিকভাবে সচ্ছল পরিবারের এবং যারা মেডিকেল কলেজে কেবলমাত্র ভর্তি হবে চিকিৎসক হওয়ার জন্য। তাদের টিউশনের পিছনে দৌড়াইতে হবে না, তাদের তাদের জীবনের যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য এমন এক্সট্রা কিছু করা লাগবে না যে এক্সট্রা কিছু করতে গিয়ে সে তার রানিং লেখাপড়াটাকে আঘাত করতে হয়। এটা হচ্ছে আমার করজোড়ে মিনতি যে স্টুডেন্ট গুলা কেবলমাত্র ইউনিভার্সিটিতে ঢুকবে বা মেডিকেল কলেজে ঢুকবে যে তারা ভালো করে গ্রাজুয়েশনের সাবজেক্টটাকে আত্মস্থ করবে। যে সিএসসি নিয়ে পড়তেছে সে ভালো করে কম্পিউটার সায়েন্সটা জেনে বের হবে, যে বিবিএ নিয়ে পড়তেছে সে ভালো করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা জেনে বের হবে, যে ফার্মেসি নিয়ে পড়তেছে সে ভালোভাবে ওই নলেজটাকে রপ্ত করে বের হবে। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে তোমরা তোমাদের সামনের জীবনটাতে অনেক বেশি পরিমাণে ধৈর্যশীল এবং বিচক্ষণ হয়ে সিদ্ধান্ত নিবে, এবং একাডেমিক লাইফে পড়ালেখা করার সময় তোমরা এমন কোন কর্মকাণ্ডে জড়িত হবে না যেটা তোমার ভালো একজন ডক্টর হওয়ার ক্ষেত্রে যে ক্রমান্বয়িক বা ক্রমশ যে চেষ্টাটা সেটাকে আঘাতগ্রস্ত করতে পারে। এটি। থ্যাংক ইউ স্যার আপনার ওদের জন্য এই উৎসাহমূলক কথার জন্য। তো আমরা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এসএসসি স্টুডেন্টরাও অনেকে জয়েন হয়েছে। তো তোমরা যেহেতু তোমাদের আপু ভাইয়াদের এই লাইভটা দেখতে আসছো, তোমাদেরকে সাথে সাথে বলে দিই যে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য ফার্স্ট টিউটোরিয়ালস থেকে ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে। তোমরা সেখানে তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। একদিন তারপর তোমরাও এখানে তোমাদের সফলতার গল্প বলতে আসবা। আমরা সেই দিনের জন্য ওয়েট করি। দেন আমি আবার চলে আসি ফাহিম আর সুহরার কাছে। তো ফাহিম, সোহরা, তোমাদেরকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে তোমাদের সাথে যে অনেক তোমাদের ফ্রেন্ডরা আছে, যে তোমরা এই 1,36,000 স্টুডেন্টদের পরীক্ষার মধ্যে যে 5,500 স্টুডেন্ট, অর্থাৎ একটা সিটের পিছনে 25 জন, সেখান থেকে একজন হওয়ার পিছনে তোমরা তোমাদের কোনো সিক্রেট যদি শেয়ার করো যে হ্যাঁ এই জিনিসটা করার কারণেই আমার মনে হয় যে আমার চান্সটা হয়েছে, সেরকম কিছু যদি তোমরা বলতে চাও। আমি আগে বলি। হ্যাঁ, আমার মনে হয় যে চেষ্টা তো লাগবেই, তার সাথে তকদিরের একটা বিষয় আছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার তকদিরে এটা লিখে রেখেছিলেন। আমি হার্ড ওয়ার্ক করেছি, সেই হিসেবে তিনি আমাকে এটা মানে রিওয়ার্ড দিয়েছেন। আর তার পাশাপাশি আমার আম্মু আব্বুর যে সাপোর্টটা, সেটা অনেক আমার জন্য লাইক ব্লেসিং আমার কাছে। কারণ অনেকেরই হয়তো সেই সামর্থ্য থাকে না, বা প্যারেন্টসও অনেকটা বুঝে না, কিন্তু আমার আম্মু স্পেশালি যেভাবে আমাকে প্রতিটা কোচিং এ নেওয়া আনা, কলেজ স্কুল সবসময় যেই পিছনে খেটেছেন। ফাহাদ স্যারের সাথে আমার আগেও একটা ফাংশনে দেখা হয়েছিল, তো উনি আমার আম্মুকে ওই ফাংশনে আলাদাভাবে মেনশন করেছিলেন। কারণ আমার আম্মু যেই মেন্টালিটির মানুষ, উনার পার্সোনালিটি আমাকে অনেকটা মোটিভেট করেছে। তার পাশাপাশি আমার তকদির, অফকোর্স উপরওয়ালার কাছে যতটুকুই প্রে করা না যায়, মানে প্রে যতটুকু করবা ততটুকুই তুমি ফল পাবা, এখন না পেলেও পরে পাবা। তো আমরা এখনই পেয়েছি আলহামদুলিল্লাহ। আর পড়ালেখা তো করে যেতেই হবে। সিক্রেট হলো উপরওয়ালার কাছে বারবার চাওয়া, আর সবার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখা, সবার থেকে দোয়া নেওয়া। আর তোমার তাকদীর যদি কিছু চেঞ্জ করতে পারে, একজন স্যার বলেছিলেন আমাকে, তোমার তাকদীর চেঞ্জ করতে পারবে দোয়া এবং সাদকা, সেই জিনিসটা। আর পড়ালেখার চেষ্টা সবকিছুই তোমার লাইফে একটা ইফেক্ট রাখে, সেটা আমি দেখেছি। আমার এনভায়রনমেন্ট পাশে খুব ভালো, আমার ফ্রেন্ডসরা খুব ভালো, মানে পড়াশোনায় পারদর্শী। তো আমি যেহেতু ভালো সঙ্গে ছিলাম, ভালো টিচারদের গাইডলাইন পেয়েছি, পড়াশোনায় আলহামদুলিল্লাহ মানে মনোযোগী ছিলাম, পরীক্ষায়ও মানে পরীক্ষার উপরও ফোকাস করেছি। সব দিক থেকে সবকিছু একসাথে মিলে আমার এই রেজাল্টটা আজকে।
কোনো কিছু একটা রিজন হতে পারে না, অনেকগুলো মিলে আমার আজকের এই ফলাফল। আচ্ছা ফাহিম, তোমাকে আমি কমেন্ট বক্স থেকে আগে একটা প্রশ্ন করি। সানজিদা রহমান এখানে প্রশ্ন করেছে যে ফার্স্ট ইয়ার থেকে কি ওরা প্রিপারেশন শুরু করবে কিনা। এখন প্রিপারেশনটা যদি ফার্স্ট ইয়ার থেকে শুরু ওদের করা উচিত হয় তাহলে কিভাবে শুরু করা উচিত? আচ্ছা, ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন শুরু করতে আমার আমার মনে হয় যে টপিক ওয়াইজ পড়া উচিত, এবং যে টপিকটা আমি পড়বো ওইটা থেকে মেডিকেলে এই পর্যন্ত যে যে কোশ্চেন আছে ওইটা সলভ করা উচিত, এবং একই সাথে কোনো একটা অধ্যায় শেষ করার পর ওই অধ্যায়ের যে অনুশীলনের এমসিকিউটা আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে, এগুলো আমার মনে হয় মাস্ট পড়া উচিত। কারণ বিগত বছরগুলো থেকে আমরা দেখেছি যে এখান থেকে অনেক কমন আসছে, তো এটা আমার মনে হয় করা উচিত, এবং মেডিকেল কোশ্চেন ব্যাংকটার উপরে ভালোভাবে একটা ধারণা থাকা উচিত বলে আমার মনে হয়। এখন তুমি সেই আগের প্রশ্নটা উত্তর দিতে পারো যে তোমার কোনো সিক্রেট? আসলে একদম প্রথম থেকে আমার এতটুকু বিশ্বাস ছিল যে যেটা আমার জন্য কল্যাণকর আমার জন্য সেটাই হবে। তো আল্লাহর উপরে বিশ্বাস ছিল একদম প্রথম থেকে, এটা শেষ পর্যন্তই ছিল। তো কোচিং এ মাঝে মাঝে পরীক্ষায় খারাপ হলে আমি চিন্তা করতাম আমার পাস্টের কথা চিন্তা করতাম, যে সেখানেও আমি অনেক খারাপ জায়গা থেকে ভালো জায়গায় এসেছি, মানে খারাপ সময়টা পার করে ভালো সময় এসেছি। তো আমি আমার যেগুলো আমার অ্যাচিভমেন্ট আছে ওগুলোর কথা চিন্তা করতাম, করে একটা কনফিডেন্স পেতাম। তো ওইভাবেই আর কি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি। আর সত্য কথা বলতে শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা ছিল যে ইনশাল্লাহ হবে, তো আলহামদুলিল্লাহ হয়েছে। এইটাই আর কি আমার কাছে সব থেকে বড় জিনিস মনে হয়। আচ্ছা, এখন সামনে যে তুমি একটা বড় সড়ো ছুটি পাচ্ছ, সেই ছুটি নিয়ে তোমার কি পরিকল্পনা? এই ছুটি নিয়ে আসলে আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে চাই, আর বিভিন্ন গল্পের বই, সেটা হতে পারে বাইরের বিভিন্ন বিভিন্ন ইতিহাস, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে চাই। সুধা, তুমি কি করতে চাও এখন? আমরা তো জানি যে 3 থেকে 4 মাস একটা বড় ছুটি তুমি পাবে। জি, এটা আমাকে আমার সিনিয়র আপু ভাইয়ারা বলেছেন যে লাইফের লাস্ট চিল মুভমেন্ট পাবা, তাই অনেক চিল করে ফেলো। তো আমি সেটাই করব। এই কয়েক মাস আমি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব, যেহেতু পড়ালেখায় অনেক এনগ্রোস থাকার কারণে ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করা হয় না অনেক সময়। সেটা করব, একটু ঘুরবো, ফ্রেন্ডসদের সাথেও টাইম স্পেন্ড করব। অনেকে তো অনেক জায়গায় চলে যাবে, যেহেতু সব ফ্রেন্ডসরাই এক মেডিকেলে আসে না, বা অনেকেই মেডিকেলেও আসেনি, অন্য ইঞ্জিনিয়ারিং এ চলে যাবে। তো এই মোমেন্টস গুলো আমি চেরিশ করার জন্য মেমোরিজ ক্রিয়েট করব। তো তোমার পরীক্ষা তো সবার আগে শেষ, তোমার ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ডরা এখনো অ্যাডমিশন টেস্ট দিবে, মাত্র আমরা জানি কুয়েটের পরীক্ষা হয়েছে। তো ওদের সাথে এখন এটা নিয়ে তো একটা ঝামেলা হওয়ার কথা। যাই হোক, এনজয় করো, সেটা আমিও বলবো। ইভেন শুধু যে এর পরে আগেই ভয় আতঙ্ক নেওয়ার দরকার নেই, মেডিকেল লাইফেও চিল বলে কিছু থাকে, আমরাও চিল করি, হয়তো একটু কম কিন্তু করি। আচ্ছা, দেন তারপর আবার চলে আসি, এখানে আমরা আমাদের সাথে দেখছি সানি স্যার যুক্ত হয়ে গেছেন স্যার আইসিটি কোর্স নিয়ে। স্যার অবশ্যই আমাদের সাথে আইসিটি কোর্সে থাকবেন, এবং আমি চাই মেডিকেলেও কোনো কোনো সময় আইসিটি নিয়েও কিছু যদি অ্যাড করা যায় করা হোক। একেবারে একেবারে কোনো সাবজেক্ট বাদ থাকবে না, ম্যাথ কেন না। এবার আমার আমার একটা কথা আছে, সেটা হলো যে ওই যে তুমি একটা কথা বলছিলে না যে আমার আমার অফলাইন ব্যাচে এক স্টুডেন্ট আছে, আমি ওকে জিজ্ঞেস করলাম আজকে 25 ব্যাচের যে অ্যাডমিশন নিয়ে তুই কি ভাবতেছিস, তো বললো স্যার আমি আসলে সবগুলাতে পরীক্ষা দিব, মানে যতগুলাতে হিউম্যানলি দেওয়া পসিবল। আমি বললাম কেন? বলে স্যার আমি দেখতে চাই যে আমি আসলে কয়টাতে চান্স পেতে পারি। তা বললাম যে তুই তাহলে মেডিকেলে চান্স পাওয়ার পর তোর দরকার কি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেওয়ার, বা তুই যেটা করবি না সেখানে তাহলে যাওয়ার দরকার কি? বলে না স্যার আমি আসলে একটু দেখতে চাই যে আমি আসলে সবগুলোতে চান্স পেতে চাই এবং ফ্যামিলিকে দেখাবো যে দেখো আমি আমি হচ্ছে গিয়ে মানে তিনোটাতে চান্স পেয়েছি, তিনোটা জায়গায় চান্স পেয়েছি। তো এখন এই পার্সপেক্টিভটাকে আমি আসলে কিভাবে অ্যাপ্রিসিয়েট করব, না আমি ওকে ডিমোটিভেট করব বুঝতেছি না। কারণ দেখা যাচ্ছে যে যেই স্টুডেন্টটা মেডিকেলে চান্স পাচ্ছে সে যদি আবার ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়, তাহলে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং যে পড়বে ও আসলে মানে ওয়েটিং এ চলে যাচ্ছে। তো টু সাম এক্সটেন্ট এটা আসলে একটা যুদ্ধ, তাই না? সেখানে আসলে ফেয়ার বলতে হয়তো কিছু নাই। তো এটাকে আসলে বিবেকের দিক থেকে ওকে বলাও যাবে না যে তুমি পরীক্ষা দিও না। আবার আহ, ও পরীক্ষা দেওয়াতে আবার বাকি যে স্টুডেন্টটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার কথা বা পড়বে সে ওয়েটিং এ চলে যাচ্ছে। সো এটা মনে হয় কখনো থামানো যাবে না, এটা আটকানো যাবে না। সো আটকানো না গেলে আমার মনে হয় যে এটা স্টুডেন্টের, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম,
এটা ওই যে তকদিরের উপর ছেড়ে দিতে হবে। যে যেমন পরিশ্রম করেছে সে সেমন ভাবেই হচ্ছে তার ফল পাবে। তবে যারা চান্স পায় না এরা দিন শেষে কিন্তু এই আফসোস করে যে আমিও তো কষ্ট করছিলাম কিন্তু আমি তো আসলে চান্স পাই নাই। কেন পাই নাই? তখন খুব কষ্ট হয়। তো আমি আজকে আহ, এটা বলবো, তোমরা যারা দেখছো এই মুহূর্তে, তোমরা প্লিজ এটা মনে করো না যে আমরা আহ, যারা চান্স পেয়েছে ওদেরকে নিয়ে অনেক বেশি আমোদ এবং আনন্দিত এবং প্রণোদিত হয়ে যাচ্ছি। তোমাদেরকেও আল্লাহ যেন একটা সবর করার শক্তি দেয়, তোমাদেরকেও আল্লাহ যেন পরবর্তীতে তোমাদের পরিশ্রম অনুসারে একটা যোগ্য জায়গা তোমাদেরকে দেয়। সেটা হোক এখনই, না হোক বা অদূর ভবিষ্যতে তোমরা একটা ভালো কিছু পাও, সেটা আমি চাই। হ্যাঁ অবনী। স্যার এখন ওদের সাথে ওদের আরেকজন সিনিয়র রিফাতুলের যদি আমরা একটু পরিচয় করাই। হ্যাঁ রিফাত। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। যে আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি। এই মাত্র এই রেজাল্টের পরে এমবিবিএস দ্বিতীয় বর্ষ উঠছে আমাদের এদিকে। খুব এটা নিয়ে খুব ইয়ে হইতেছে। আমরাও সিনিয়র হয়ে গেছি, মাত্র কিছুদিন আগে ঢুকছি আর কি মেডিকেলে। তো তোমাদেরকে কংগ্রাচুলেশনস এই অসাধারণ রেজাল্ট করার জন্য আর কি। থ্যাংক ইউ ভাইয়া। এখন তোমার যদি ওদেরকে ওদের প্রথম বর্ষ নিয়ে কিছু বলার থাকে যে ওরা এখন কি করবে বা প্রথম দিন থেকে কি করতে পারে, যেহেতু তুমি ওদের সিনিয়র সেই হ্যাঁ হিসেবে রাইট রিফাত, তোমার বলতে চাই। এই জার্নিটার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সে এই সুহরা এবং ফাহিমের জন্য উপদেশ। আমার মনে হয় যে এই জায়গা থেকে সবচেয়ে প্রথমে যে ভ্যাকেশনটা আসবে, এই ভ্যাকেশনটা আর জীবনে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি পাওয়া যায় না। এই ভ্যাকেশনটা এনজয় করাটা বেশি ইম্পর্টেন্ট আই থিঙ্ক ফর। এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে কয়েকটা জিনিস নিয়ে সাজেশন দিতে, যাদের অনেকে ফিটনেস ভালো না, ওরা হয়তো ফিটনেস নিয়ে কাজ করতে পারে। কারণ আসলে বসে থাকতে থাকতে ফিটনেসের অবস্থা খুব বাজে হয়ে যায়। এর পরবর্তীতে আসলে যেই ইউজুয়াল যেই পড়াশোনা, হয়তোবা আমি যদি একটা রিয়েলিটি কয়েকটা কথা বলি, যে আমরা যেভাবে ইন্টার লেভেলে যে পরিমাণ পড়াশোনা করতে হয়েছে, মেডিকেলে পড়াশোনা আছে, এটা ঠিক, যথেষ্ট পড়াশোনা আছে। বাট তোমার ওই টাইমিংটা আরেকটু বেশি। ইন্টারমিডিয়েট যে টাইমিং, ইন্টারমিডিয়েট সমস্যা হচ্ছে টাইমিংটা। আর টাইমিংটা আর হচ্ছে দেখা যায় যে অনেক মানুষ অনেক বেশি সিরিয়াস। হ্যাঁ, মেডিকেলে আসার পরে পড়া আছে, সবই আছে, বাট ওই যে টাইমিংটা একটু আরেকটু কম, ইন্টারমিডিয়েটের তুলনায় আরেকটু মানে টাইমিংটা আরেকটু বেশি, পড়াশোনাও বেশি, বাট ওভারঅল মোটামুটি একটা কভারের দিকে যাওয়া যায়। আর আমি একটা কয়েকটা কথা বলবো, হচ্ছে যারা চান্স পায় না, কালকে হচ্ছে আমাদের ওই যে মেডি ব্লাস্টের যারা হচ্ছে সবার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, যারা সুযোগ পাইছে, আমরা সবার সাথে কন্ট্যাক্ট করছি। তো একটা আমরা তো আসলে সবাই চান্স প্রাপ্তদের নিয়ে সবসময় খুব বেশি পরিমাণে এসে থাকি, এটা থাকবেই। স্যারও কিছুদিন আগে বলছে এটা নিয়ে অনেক বেশি হাইপ থাকবে, এটা থাকা উচিত। বাট অ্যাকচুয়ালি যারা চান্স পায় না, আমি অনেকের সাথে কথা বলছি, আসলে কি বলতাম যে বলতেছে ভাইয়া 72 পাইছি, চান্স পাইনি। আসলে তখন সান্ত্বনা দেওয়ার যে জায়গাটা, সেটা আসলে আমার ছিল না আর কি। আই থিঙ্ক মানে কারোই আদৌ আছে কিনা 72 পাওয়ার পরে চান্স পাইনি এটা বলার পরে সান্ত্বনা দেওয়ার জায়গাটা। তো আমি আসলে তাদের জন্য কয়েকটা কথা বলবো। অ্যাকচুয়ালি মেডিকেলের চান্স না পাওয়ার হয়তো আল্লাহ ইচ্ছা করে রাখছে যে তোমাকে আরো অনেক উপরে নিয়ে যেতে পারবে। সেটা হচ্ছে, আমি একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। সেটা হচ্ছে, আমি যখন কলেজে ছিলাম, আমি ওই যে আমাদের এই ফাহিম কিন্তু নরডম কলেজে, আমার ইচ্ছা ছিল নরডম কলেজে পড়ার, আমি নরডম কলেজে চান্স পাই নাই। এটা আমার লাইফে যে পরিমাণ কষ্ট দিছে, তো অনেক বেশি পরিমাণে কষ্ট পাইছি ওই সময়গুলোতে। বাট পরবর্তীতে আমি বুঝছি যে আল্লাহ আসলে এটা একটা ব্লেসিং ছিল আমার জন্য, এটা আসলে লাইফের একটা ব্লেসিং ছিল। পরবর্তীতে আমি যদি আমার এই অবস্থানে আসার জন্য যদি বলা হয় প্রাইমারিলি সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল কোনটা ছিল, সেটা হচ্ছে নরডাম কলেজে না টিকা। অনেকগুলো কারণে আমরা এক্সপ্লোর করতেছি না, বাট আমি এটা বোঝাতে চাচ্ছি যে ইটস আ ব্লেসিং। এখন যারা মেডিকেলে চান্স পাও নাই, হু নোস, তুমি হয়তো একটা জিএসটি তে গিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি অ্যাডমিন ক্যাডারে চলে গেলা, যাওয়ার পরে তুমি হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, আর আমরা তোমার আন্ডারে কাজ করতেছি, বা আন্ডারে ডাক্তার, তোমার আন্ডারে সব ডাক্তাররা, হু নোস কত কিছু তো হতে পারে। হ্যাঁ, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল এন্ড ফিউচার ইজ আনসার্টেইন। হ্যাঁ, হু নোস আচ্ছা, যে এখন তুমি আমি হয়তো একটু সুরার কাছে আসতে যাচ্ছি।
কমেন্ট বক্সে একটা কোয়েশ্চেন আমি বারবার ঘুরতে দেখছি। তো সুরা, তোমাকে তোমার কলেজটা নিয়ে আমি একটু জানতে চাবো, যে তোমার স্কুল কলেজ নিয়ে আমাদের কথা হয়নি। আর এখানে সানজিদা আমাদেরকে একটা প্রশ্ন করেছে যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি ভালো কলেজ ম্যান্ডেটরি, তোমার কি মনে হয়? আমার স্কুল ছিল ডক্টর খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ ছিল চট্টগ্রাম কলেজ। কিন্তু আমি বলবো যে স্কুল কলেজ ডাজন্ট ম্যাটার তুমি কোন মেডিকেলে চান্স পাবা কিনা সেটার উপর, বিকজ এটা দিয়ে তোমাকে জাস্টিফাই করা যায় না। এটাও একটা মিয়ারলি লাকের ব্যাপার যে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এমন না যে আমার মানে চিটাং কলেজে যারা নাই, যারা আমার পরের কলেজে ডিফাইন করা হয় যেটাকে চিটাং কলেজ বেস্ট কলেজ, বাট যারা এর পরের কলেজে তারা কি আমার থেকে খারাপ, আমি কেমনে বলবো সেটা? কারণ তারা হয়তো আমার থেকে অনেক ভালো। আর এটা কখনোই তোমাকে ডিমোটিভেট করতে দেওয়া উচিত না, যদিও আমি নিজেও ডিমোটিভেট হইতাম। মানে আমি কথাগুলো বলতেছি, আমার কাছে লাগতেছে আমি ডাবল স্ট্যান্ডার্ডের মতো কথা বলছি। কিন্তু আমি এর আগে ছিলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। তো আমার কাছে মনে হয় না যে কখনোই একটা স্কুল বা কলেজ তোমাকে ডিফাইন করবে। তুমি নিজে কতটুকু ব্যক্তি সমৃদ্ধ হতে পারো, তোমার ব্যক্তিত্ব কতটুকু বা তোমার পরিশ্রম তোমাকে ডিফাইন করবে। আর আমরা দেখবো, তোমরা সবাই জানবা যে মেডিকেলে চট্টগ্রাম সরকারি মডেল কলেজ থেকেও ঢাকা মেডিকেল কলেজেও চান্স পেয়েছে। তো নিশ্চয়ই তারা আমাদের থেকে বেশি কষ্ট করেছে, অথবা আল্লাহ তাআলা তাদেরকে বেশি রিওয়ার্ড দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোর কলেজটা দেখছে না, তুমি যদি তোমার চেষ্টা চালিয়ে যাও তাহলে ইনশাল্লাহ তুমি সেটার মানে রেজাল্ট পাও। এখন আসলে স্কুল কলেজ বিষয়টা অতটা ম্যাটার করছে না, কারণ তোমরা যদি দেখো যে অনলাইনে এত ভালো ভালো সোর্স, যে ঢাকায় বসে ওই অনলাইন ক্লাসগুলো করে, যে একদম দেশের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এমনকি পার্বত্য চট্টগ্রামের এলাকা থেকেও কিন্তু ক্লাসগুলো করতে পারছে। তাহলে তুমি যদি তোমার এই সোর্স গুলাকে কাজে লাগাতে পারো, তাহলে তুমি কেন একটা যে কোনো স্কুল কলেজ থেকে উঠে আসতে পারবে না? তাই সানজিদাকে আমি বলবো যে ভালো টিচার বা ভালো কলেজ ট্যাগ, অনেক সময় তোমার জন্য এই ভালো কলেজ ট্যাগটাও খারাপ হয়ে যেতে পারে। যখন তুমি সেটার একটা বেটার রেজাল্ট দিতে না পারবা, তখন হয়তো তোমাকে ওই স্কুল কলেজের জন্য হয়তো কথা শুনতে হতে পারে। সেই জন্য যে পজিশনে বা যে অবস্থানে তুমি আছো, সেখান থেকে যে তোমার পরিচয় যেন তোমার কলেজ পরিচিত হতে পারে, সেই জিনিসটা করার চেষ্টা করো। আমি সেটাই মনে করব। থ্যাংক ইউ সানজিদা তোমার কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য। আবার আমি রিফাতুলের কাছে চলে আসি। রিফাতুল, ওদের ফার্স্ট ইয়ার থেকে যে এক্সপেরিয়েন্স, বা তুমি একটা বছর যেহেতু মেডিকেলের লাইফটা লিড করে ফেলছো বা অতিক্রম করেছো, ওরা এখন ওই ফার্স্ট ইয়ারটা ওদের যাওয়ার জন্য তুমি ওদেরকে যদি মেডিকেল লাইফ নিয়ে কোনো টিপস দাও যে কিভাবে ওরা কি করবে। আচ্ছা আচ্ছা, মেডিকেল নিয়ে কথা বলতে গেলে মেডিকেলে প্রথমত বলছে যে টাইম ডিউরেশনটা বলছে, আর সেকেন্ডলি ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লাস অ্যাটেন্ড করা, ক্লাস রেগুলার ক্লাস থাকে মেডিকেলে। ওই দিন নেহালও বললো এই বিষয়টা যে আমাদের রেগুলার 6টা থেকে ইসের ভিতরে ক্লাস থাকে মেডিকেলের পড়া। আমিও দেখছি বা হচ্ছে আমার বন্ধুরা যারা আছে দেখছি কন্টিনিউ করে ফেললে বিষয়টা খুব একটা কঠিন হয় না। মানে যে স্যার যেদিন পড়াচ্ছে রেগুলার ক্লাস করা, পাশাপাশি ওই স্যারে যতটুকু পড়াইছে ওই যে আইটেমগুলো থাকে, আইটেমগুলো যদি রেগুলার ক্লিয়ার থাকে, প্লাস হচ্ছে যতটুকু ক্লাসে পড়ায় অতটুকু যদি একটু একটু পড়ে ফেলা যায় না, তাহলে আসলে মেডিকেল লাইফটা স্মুথ হয়ে যায়, অনেকাংশে স্মুথ, অনেকটা স্মুথ। হ্যাঁ, ওই যে বড় বড় পরীক্ষার আগে কিছুটা কষ্ট হয়, যেমন মানে একটু বেশি প্রেশার থাকে, যেমন কার্ডে একটু প্রেশার থাকে, টার্মে আরেকটু প্রেশার থাকে, বাট ইউজুয়ালি দেখা যায় স্যাররা যা পড়ায় এগুলাই পরীক্ষায় আসে। মানে আলটিমেটলি স্যাররা যা পড়ায় ওই স্যারে পরীক্ষা নেয়, ওই স্যারে ভাইবা বোর্ডে বসে, ওই স্যারে ওই বিষয়গুলা যে ক্লাসে যেগুলো পড়ায় আর ওইগুলাই আসে। আর আরেকটা খুব সুন্দর একটা জিনিস হচ্ছে, ক্লাসে যদি একটু পারফরমেন্স করা যায়, কোনোভাবে স্যার ম্যাডামের কাছে ইস্যু হওয়া যায়, এটা অবশ্য যেহেতু ভাইবা বেসড পরীক্ষা, এটা আসলে আরেকটু হেল্প করে তার একাডেমিক জার্নিতে। তো এইটা আমি এতটুকুতে দেখছি। আর আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেকেই দেখছি যে হচ্ছে দেখা যায় আমার মেডিকেলও অনেকে দেখা যায় একটু দুই একটা টিউশনি করায়। আলটিমেটলি দুই একটা টিউশনি করাইলেও কিছু হয় না, টাকা পয়সাও ভালো পাওয়া যায়। আসলে মেডিকেলের ডিমান্ড আছে যে কোনো জায়গায়, টাকা পয়সা টুকটাক পাওয়া যায়, একটা দুইটা টিউশনি করাইলে ক্ষতি হয় না, একটা নিজের সচ্ছলতাও থাকে। টুকটাক দেখা যায় অনেক সময় একটু জিনিস খাইতে মন চায়, এই বয়সে আসে আব্বু আম্মু থেকে টাকা নিতে আসলে একটু অনেক সময় এসে লাগে, তো থাকলে হালকা, তো দেখা যায় একটু খাওয়া যায়, একটু দুই একটা জিনিস ইসে করা যায়। আর একাডেমিক লাইফটা আসলে ওই স্যাররা যতটুকু পড়ায় অতটুকু যদি ভালোভাবে পড়া যায়, অতটুকু ভালোভাবে পড়ার জন্য অনেক বেশি পরিমাণে কষ্ট করা লাগে না। অ্যাকচুয়ালি স্যাররা যেদিন ক্লাস করায় ওই দিন জাস্ট ওই টপিকটা একটু পড়ে ফেললে
আর যেদিন আইটেম, এর আগের দিন দেখা যায় আইটেমে কি হয়, ওই যে একজন আরেকজনের সাথে ডেমো দিয়ে, যে ভালো পারে তার সাথে ডেমো দিয়ে, এরকমও হয়েছে আমরা আইটেম ক্লিয়ার করছি। আমি জীবনে করি নাই, সকালে উঠছি, ঘুম থেকে উঠছি, ভাবছি আইটেম দিব নাকি দিব না, তো একজন পারে, ভাবছি আচ্ছা তুই শিখে দে। আমার রোল নাম্বার আস্তে আস্তে করে ফেলছি। স্যারেও এগুলাই জিজ্ঞেস করছে। এরপরে দেখা যায় ভাইবা বোর্ডে যারা আগে আগে যায় তাদেরকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে, আলটিমেটলি প্রশ্ন ওইগুলাই জিজ্ঞেস করে। এরকম হয়, ওরা বাইর হয়ে বলে যে এগুলো জিজ্ঞাসা করছে, এগুলো দেখি যে পাস হয়ে যায় আর কি। আলটিমেটলি এই বিষয়গুলা মেডিকেল এইভাবেই রান হয়। স্যারদের মোটিভটা বুঝে ইম্পর্টেন্ট, এবং স্যাররা কোন বিষয়, আরেকটা গুরুত্বপূর্ণ হ্যাকস আছে যে আসলে দেখা যায় স্যাররা কোন বিষয়ের স্পেশালিস্ট, এটাও বুঝে ইম্পর্টেন্ট। যেমন অনেক সময় দেখা যায় স্যার হচ্ছে নিউরো মেডিসিনের, তো উনি দেখা যায় যে নার্ভ গুলা ভালোভাবে ধরে। হ্যাঁ, তো অন্যান্য বিষয়ে না ধরলেও নার্ভটা ভালোভাবে ধরে। তো দেখা যায় নার্ভটা ভালোভাবে পড়ে গেলে দেখা যায় মোটামুটি পাস হয়ে যায় বলতে হচ্ছে স্যারে নার্ভ নিয়ে যাই জিজ্ঞেস করে আলটিমেটলি নার্ভে চলে আসে। তো দেখা যায় যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আর কি, আসলে টেকনিক আর কি, যে আসলে ভাইবা বোর্ডের জন্য আসলে স্যার, যে স্যার ভাইবা নিচ্ছে ওই স্যার সম্পর্কে জানাটাও ইম্পর্টেন্ট। আর যেহেতু ক্লাস করবা, ক্লাস অবশ্যই রেগুলার করবা, ক্লাসের পার্সেন্টেজ ইম্পর্টেন্ট 75% উপরে। তো এইভাবে করলে আই থিঙ্ক মেডিকেল জার্নিটা কম্পারেটিভলি ইজি হবে, টাকা পয়সাও টুকটাক থাকে, একাডেমিক জার্নি ইজি, এবং পরবর্তীতে ইনশাল্লাহ ভালো করার একটা পসিবিলিটি থাকবে আর কি। খুব সুন্দর, খুব সুন্দর। রিফাতুল তোমাদের সামনের লাইফের জন্য অনেক গাইডলাইন দিয়ে দিয়েছে, সাথে তোমাদের সাথে কমেন্ট বক্সে তোমাদের নাফিস ভাইয়াও আছে, আমি নাফিসকে দেখতে পাচ্ছি। স্যার এখন একটু আপনার কাছে আসি, আপনার এফআরসি স্টুডেন্টরা কমেন্ট বক্সে আপনার সুদৃষ্টি কামনা করছে, যে তারা ক্লাস ফাঁকি দিয়ে আপনার কাছে কমেন্ট করছে, লাইভ দেখছে, আপনি তাদেরকে নিয়ে যদি কিছু বলেন। এই যে এই আবেগ কেমনে করে থামাবো, দেখো এফআরসি মানে আমাদের এখন এসএসসি এফআরসি চলছে, এখন এইচএসসি এফআরসি 1 তারিখ থেকে শুরু হবে, এইচএসসি ফাইনাল ডিভিশন কোর্স। এখন ঘটনা হচ্ছে যে এটা থামানোর উপায় নাই। আমার কথা হচ্ছে এসএসসির স্টুডেন্টরা হয়তো দেখতেছে যে আমার মেডিকেলে চান্স পাওয়া 2 থেকে 3 জন বা 4 জন আপু কথা বলছে, একটু শুনি। এই কিউরিওসিটিটা খারাপ না, কিউরিওসিটিটা ভালো। এখন ক্লাস হচ্ছে, আমাদের লাইভ ক্লাস যেটা হচ্ছে সেটাকে আবার একটু পিছনে ব্যাকে টেনে আবার দেখা যাবে। এখন মানুষের মন তো সবসময় একটা উৎসুক একটা মন থাকে। তো ক্লাস 9 এর স্টুডেন্টও যারা আমাদের কাছে আছে, এরাও বলে স্যার আচ্ছা কিভাবে করলে মেডিকেলে চান্স পাওয়া যাবে। ইন্টারমিডিয়েট সেকেন্ডারি যে স্টুডেন্ট যে আমার সামনে আছে, দেখা যাচ্ছে যে তার মেডিকেল এবং ভার্সিটি নিয়ে কোনো টেনশন নেই, ওর জীবনে কোনো ইচ্ছা নাই, কোনো চাওয়া পাওয়া নাই, একটা পাস করলেই হবে। এখন মানুষ তো আসলে বিচিত্র। এখন এটা বললে যে তোমরা চলে যাও, তোমরা গিয়ে এখন ম্যাথের ক্লাসটা হচ্ছে, ম্যাথের ক্লাসটা করো, এটা বললে যে ওর মন ঘুরে যাবে এবং সে একদম ক্লাসে বসে পড়ালেখা স্টার্ট করবে, তা না। এখন ওদের ভিতরে একটা কিউরিসিটি যাচ্ছে, একটু দেখি তো, শুনি তো কি বলি, কি বলতেছে ওনারা, ওনাদের মেডিকেলে চান্স পাওয়ার বিষয়টা কেমন, তাহলে আমরা একটু শুনি। তো এই যে একটা নতুনত্বের প্রতি আকর্ষণ, এটা মানে চলবেই, এটা বলার কিছু নেই। তবে এফআরসিয়ান তোমরা যারা আছো, যারা এইচএসসি এফআরসি তে তোমরা যারা, বিশেষ করে এইচএসসি 25 ব্যাচকে এবং বলছি, এবং এইচএসসি 26 ব্যাচকেও বলছি, তোমরা রেডি হও। তোমরা একটু জানো যে অ্যাডমিশন টাইমটা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্লোরিফাই করে আমরা এমন একটা অবস্থানে আসছি যে সামাজিক প্রেক্ষাপটে যারা চান্স পায় তাদেরকে নিয়ে সবাই মাতামাতি করে, এবং এইটাই বাস্তবতা। আর যারা চান্স পাবে না তাদেরকে অপেক্ষা করতে হবে, পরবর্তীতে যেন তারা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে শাইন করে বিভিন্ন আসপেক্টে। সো এই তো অবনী, ওদেরকে আসলে বারণ করে লাভ হবে না, শুনুক। আচ্ছা, এখানে আরো একটা ইন্টারেস্টিং কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছে অন্বেষাও, ক্লাস 10 এ পড়ে, কিন্তু ওর খুব ইচ্ছা ডিএমসি তে পড়ার। এখন ওর ভাইয়া আপুদের কাছে একটা সাজেশন চাচ্ছে যে ওর এখন থেকে কি মেডিকেলের জন্য একটু পড়া উচিত, পড়লে যাতে ও কিভাবে ভালো একটা মেডিকেলের চান্স পেতে পারে, বা এখনো জিকে প্রিপারেশন বা ইংলিশ প্রিপারেশন শুরু করবে কিনা, পড়লেও কোন বইগুলো ফলো করা উচিত, এগুলো যদি তোমরা যে প্রিপারেশন নিলা সেই অভিজ্ঞতা থেকে যদি তোমরা ওকে একটু গাইড করো, ও আশা করি খুশি হবে। আপু ভাইয়াদেরকে দেখতে আসছে এত কষ্ট করে মেয়েটা। আমি বলবো, দুজনই বলো, অর্ধেক শেয়ার করে বলো। ক্লাস 9-10 এ থাকতে আমরা আসলে কোনো সিনিয়র ভাইয়া আপুদেরকে দেখিও না, এইভাবে লাইভ টাইপ তখন ছিল না সম্ভবত, মানে আমাদের হাতে এতটা টেকনোলজি ছিল না সেই সময়। তো ও যেহেতু এতটা আগ্রহী, সেটাকে আমি অ্যাকচুয়ালি স্যালিউট দিব, বিকজ সেই সময়ও আমি জানতাম না যে আমি মেডিকেলে পড়বো। এখন সে যদি এখন থেকে পড়াশোনা স্টার্ট করতে চায়, আমি ওকে বলবো যে সে যেন এসএসসি টা ভালো মতো দেয়, সেটারও জিপির একটা ম্যাটার আছে।
তো এসএসসির বেসিক তার ক্লিয়ার থাকতে হবে, এসএসসি তে সে বেসিক ক্লিয়ার করলে সে এইচএসসি তে বেসিক ক্লিয়ার পাবে, মানে এইচএসসি টা তার কাছে ইজি হবে, তখন সে এইচএসসির বেসিক ভালো মতো ক্লিয়ার করতে পারবে, সেই পড়া দিয়েই তো আলটিমেটলি মেডিকেলে কোয়েশ্চেন হয়, তো সে সেখানে ভালো করবে। আর জিকে ইংলিশের ব্যাপার হলো জিকে রিসেন্ট এমনি নিউজ পেপার পড়বা আর কি, শিখতে হবে এমন না, দুনিয়া সম্পর্কে জানো। আর ইংলিশ গ্রামারের উপর একটু সময় দিতে পারো চাইলে, মানে বেশি কঠিন লাগলে আবার যে এটা নিয়েই থাকতে হবে, আপু বলেছেন এটা পড়লে আমি ডিএমসি হবে, এরকম কোনো ব্যাপার না। দেখা যাবে যে এডমিশন টাইমে গিয়ে তখন স্যাররা আরো ভালো ভালো গাইডলাইন দিবেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেটা এখন তোমার পড়ার সময় না, তোমার এখন এসএসসি তে ফোকাস করার কথা। আমার নিজের বোনও এসএসসি দিবে, তো আমিও তাকে এইভাবে কোনো কিছু বলছি না, কারণ সে তো আগে দুনিয়াটা জানবে, কারণ হইতেই পারে যে তোমার ফিউচারে গিয়ে গোলটা চেঞ্জ হয়ে যাবে, যে তুমি হয়তো মেডিকেলে এতটা ইন্টারেস্টেড না, কিন্তু তুমি তোমার বেসিক ক্লিয়ার করলে তুমি যে কোনো জায়গায় শাইন করতে পারবে। অন্বেষা বলেছে আমিও যে সে সেটাই বলবো। যদি ডাক্তার হতে পারে তাহলে সে আমাদের সমগ্র ফাহাদ টিউটোরিয়ালস এর যে ফুল ফাহাদ টিউটোরিয়ালস ফ্যামিলি তাদের সবার ট্রিটমেন্টের দায়িত্ব নেবে। আশা করি তোমাকে আমরা পাবো ডাক্তার হিসেবে সামনে। অন্বেষা আমাদের জাগরণ আচ্ছা ব্যাচের খুবই সিরিয়াস স্টুডেন্ট। আমাদের জাগরণ ব্যাচ মানে হচ্ছে ক্লাস 9 এর ব্যাচ, বুঝছো? ক্লাস 9 এর ব্যাচের কিছু স্টুডেন্ট এত বেশি সিরিয়াস, এরা কখনো ক্লাস মিস করে না। এবং এই যে অন্বেষার সাথে আরো অনেকগুলো আছে যারা মানে টার্গেট করে রাখছে, বুঝছো? মানে ক্লাস 9 থেকে টার্গেট করে রাখছে যে আমি ডিএমসি দিয়ে ঢুকবো, মানে এইরকম টার্গেট করে রাখছে। এখন তুমি কোনোভাবে এগুলাকে সংজ্ঞায়িত করতে পারবে না, এগুলা ইমোশন, এগুলা থাকবে। কিছু কিছু স্টুডেন্ট দেখা যাবে যে এইচএসসি 25-এ আইসাও সে সিরিয়াস না, আবার এই যে আরেকটা ক্লাস 10-এ বসে হচ্ছে সিরিয়াস। এখন আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ভাবে বানাইছে, তো ওর যেই উৎসুক মনটা, সেই মনের একদম পারফেক্ট উত্তর দিয়েছে সূরা। খুবই থ্যাঙ্কফুল আমি সূরার প্রতি, সূরা খুবই সুন্দর করে উত্তর দিল। আর হচ্ছে ফাহিম কিছু যদি বলতে চায়। জি স্যার, আমারও স্যার সেটাই মনে হয়, আগে এসএসসির উপরে এখন আপাতত ফোকাস করা উচিত। তবে ইংলিশের কিছু কিছু টপিক যেমন ইডিয়মস এন্ড ফ্রেজ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেন রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো এখন থেকে খুব ভালোভাবে দেখা উচিত বলে আমার মনে হয়। আর জিকের জন্য কিছু কিছু প্রিপারেশন নেওয়া যেতে পারে, যেমন জিকে যে টপিকগুলো আমাদের আছে, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস, এগুলো নিয়ে একটু একটু করে এখন থেকে পড়া যেতে পারে। এর বাইরে আর কিছু দরকার আছে বলে আমার মনে হয় না এই এই মুহূর্তে। গুড। আচ্ছা, মাহমুদ আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং টপিক নিয়ে কমেন্ট করেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখানে একদম ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট কেউ না। তাও যদি ওর প্রশ্নের উত্তর রিফাতুল তুমি দিতে চাও, যে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বই সাজেশন চেয়েছে, ক্লাস 11-এ পড়ে, তুমি যদি ওকে কোনো সাজেশন দাও। আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে তেমন এক্সপেরিয়েন্স নাই। নেক্সট দিন আমরা চেষ্টা করবো ইঞ্জিনিয়ারিং এর কোনো ভাইয়া আপুকে নিয়ে আসার জন্য, যাতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোমরাও মেডিকেলের সাথে একটু এনগেজড হতে পারো। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা আমার একটা ফ্যাসিনেশনের জায়গা ছিল আর্লি লাইফ থেকে। তো ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি ফার্স্ট ইয়ার থেকে বলা হয়, বই সাজেশনের বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্সটার জন্য খুব ভালোভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখবা আর প্রচুর প্র্যাকটিস করবে। ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো অনেকে ভাবে জাস্ট ইঞ্জিনিয়ারিং, কিন্তু প্র্যাকটিসটা মেইন, মানে ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস গুলো মেইন, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। যেহেতু ফিজিক্স আছে, যেমন হচ্ছে বিভিন্ন অলিম্পিয়াড দেবো, আমি ব্যক্তিগতভাবে ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড দিতাম, এগুলো দিতাম। আমি বায়োলজি অলিম্পিয়াডে কখনো টিকি নাই, ফিজিক্স অলিম্পিয়াডে পারতাম, বায়োলজি অলিম্পিয়াডে আমি পারতাম না। তো এরকম হচ্ছে মাল্টিপল জায়গায় হচ্ছে তুমি অলিম্পিয়াড বা হচ্ছে ওই রিলেটেড কম্পিটিশন গুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবা, প্লাস হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখবা। আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথ খুব মজার একটা জিনিস। আমার এক স্যার আসছিলেন কলেজ লাইফে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পাইছিলেন আর কি। তো স্যারের কথা আমি প্রায় এসে করি, স্যারের ওই একটা জিনিস আমি সবসময় সবাইকে বলার চেষ্টা করি, ইম্পর্টেন্ট ম্যাথ গুলা বারবার করো, ইম্পর্টেন্ট ম্যাথ গুলাই আসে আলটিমেটলি, টপিক ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলাই আলটিমেটলি অনেক বেশি আসে, বারবার করতে থাকবে। স্টুডেন্ট বুঝবে কেমনে যে কোনটা ইম্পর্টেন্ট, যেটা বারবার আসে? স্যার টাইপের যে প্রত্যেক বইয়ে টাইপ ওয়াইজ দেওয়া আছে, ওই টাইপের ভিতরে দেখা যায় যে এক এক ম্যাথ এগুলা অনেকবার আসছে। ম্যাথের প্রশ্ন থেকে এর সাল অনেক বড়, যে এত জায়গায় আসছে, এই বোর্ডে, এই বিশ্ববিদ্যালয়ে, এই জায়গায়, এগুলা দেখে বোঝা যায় যে ওইটা অনেক বেশি বেশিবার আসা মানে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইন্ডিকেটর। তবে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার যেটা মানে ক্ষুদ্র ধারণা, সেটা হচ্ছে ওইখানকার প্রিপারেশনটাই আলাদা। মেডিকেলের প্রিপারেশনের সাথে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের আসলে আকাশ পাতাল পার্থক্য। তো ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে এটা ডিপেন্ড করবে আসলে যে যে বা যারা বা এফটি যারা বুয়েটিয়ান আছে,
কুয়েটিয়ান আছে, রুয়েটিয়ান আছে, এদেরকে একটা ডেকে একটু সেশন নেওয়া, যেন নেক্সট জেনারেশনের এখন তো আসলে অ্যাভেলেবল অনেক জায়গায় আছে, বাট এফটির তরফ থেকে একটা সুন একটা ইসে থাকবে, ট্রাই থাকবে, যেন ইঞ্জিনিয়ারদের জন্য বা ইঞ্জিনিয়ার যারা হতে চায় বা যারা হচ্ছে বুয়েট, সিগারুয়েট এই জায়গাগুলোতে যেতে চায় বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে এগুলো প্যাশন, সেইখানে যেতে চায়, ওদের লাইফের স্টাইলটা কেমন হবে একটা সেশন আমরা ইনশাল্লাহ করব। অবনী। স্যার এখন আমি সোরা আর ফাহিমকে ওদের সামনের বছর ভাই কিছুদিনের মধ্যে ফেস করা কিছু কোয়েশ্চেন করতে চাই, যেগুলো ওদেরকে এই কয়েকদিন পর জুনিয়ররা ওদের ইনবক্সে করবে যে আপু ভাইয়া আমি কিভাবে রিভিশন দিব, আমি কিভাবে পড়া শুরু করব। সেক্ষেত্রে যদি কিছু বলো যে ঈদের পর থেকে তো ওদের এইচএসসি পরীক্ষা, তো এখন এই কয়টা মাস ওরা এইচএসসি প্রিপারেশনের সাথে মেডিকেল যারা পড়তে চায় স্পেশালি তারা কিভাবে পড়বে? আমি বলবো যে এখন অনেক জায়গায় প্রি মেডিকেল কোর্স শুরু হয়েছে। যদি তারা মনে করে যে তারা এইচএসসি পড়ার পাশাপাশি সেটা নিতে পারবে, চাপ নেওয়ার দরকার নেই, কারণ দেখা যাবে তখন হিতের বিপরীত হয়ে যাবে। তারা যদি এটা নিতে পারে প্রেশারটা যে আমি এইচএসসি পড়াটা আগাবো, পাশাপাশি ধরেন বায়োলজি একটা চ্যাপ্টার পড়লাম, সেটার আমি একটু ডিটেলসে পড়বো, একটু শিখবো যে আগের বছর কি এসেছে, কোন টপিক থেকে এসেছে, মানে টপিকটা ইম্পর্টেন্ট, তো টপিকটাতে আর একটু ভালো মতো দেখি, চোখ বন্ধ করে মানে ভাবি যে আমি টপিকটার কতটুকু পারি আর কি পারি না, একটু কয়েকটা প্রশ্ন সলভ করি। তো তারা প্রি মেডিকেল করতে পারে, তাহলে তাদের একটু এগিয়ে যাবে আর কি। আমিও প্রি মেডিকেল করেছি, তো এভাবে করতে পারে। আর যেহেতু এইচএসসি যখন কাছাকাছি একদম চলে আসবে, তখন তাদের উচিত যে একদম শুধু এই পড়াটা একটু সাইডে রেখে এইচএসসি পড়াটা পড়ুক, যাতে তাদের জিপিএটা ঠিক থাকুক। কারণ নাইলে দেখা যাবে যে জিপিএ নাম্বার কমে গেলে তো এটা আরো দুঃসংবাদ টাইপের। যদিও এখন জিপিএটা 100-তে নিয়ে এসেছে, কিন্তু তাও কোনোভাবেই যাতে জিপিএ 100 যাতে থাকে সেটা তাদের ট্রাই করা উচিত, এরপরে তারা অ্যাডমিশনের দিকে এগিয়ে যাবে। এফটি থেকেও আমরা খুব সুন চেষ্টা করব প্রি মেডিকেল একটা কোর্স নিয়ে আসার জন্য, যারা এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আশা করি কিছুদিনের মধ্যেই তোমরা সেটার একটা নিউজ পেয়ে যাবা। ফাহিম তোমার কাছে আসি, যদি তোমাকে আমি প্রশ্ন করি যে ভাইয়া আমি নেক্সট ইয়ার মেডিকেল অ্যাডমিশন দিব, আপনি আমাকে এমন একটা গাইডলাইন দেন যে একটা ভুল যেটা না করলে আমার চান্স পাওয়ার পসিবিলিটি বা আমার প্রিপারেশনটা আরেকটু ভালো হবে, সেরকম কোনো কিছু যদি বলতে চাও যে এই জিনিসটা আসলে একদমই করা উচিত না প্রিপারেশন নেওয়ার সময় মেডিকেল অ্যাডমিশন। আচ্ছা, এটার জন্য আমার মনে হয় যে কোশ্চেন গুলো মেডিকেল আসার কোনো পসিবিলিটি নেই, যেমন অনুশীলনীতে আমাদের কিছু টাফ ম্যাথ থাকে, এগুলো সাধারণত মেডিকেল অ্যাডমিশন আসে না। তো এইগুলোর মেডিকেলের প্রিপারেশন নিতে গেলে এগুলো আগে স্কিপ করা শিখতে হবে, যে কোনটা আমি স্কিপ করবো। আমি অনুশীলনী পড়ার কথা বলতেছি। আর আমার মনে হয় যে রিভিশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, বারবার রিভিশন দেওয়া উচিত বলে মনে হয়। কারণ বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে আমি একটা টপিক বুঝি, কিন্তু ওইটা যদি আমি অনেকদিন না পড়ি বা রিভিশন না দিই, তাহলে আমার মনে হয় যে ওইটা ভুলে যেতে হয়। তো আমার মনে হয় যে কোনো সাবজেক্টই বারবার রিভিশন দেওয়াটা ভালো। আর মেডিকেলের জন্য যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট ওইগুলোই পড়া, আমার মনে হয় যে ওগুলোই বেছে বেছে ওগুলো পড়াই মনে হয় বেশি ভালো হবে। ঠিক। আসলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কমেন্টে এসএসসি স্টুডেন্টরাই তোমাদেরকে নিয়ে বেশি আগ্রহী। ওদের কাছ থেকে ওদের এখন সামনে যেহেতু এপ্রিলে পরীক্ষা, ওরা তোমাদের কাছ থেকে তোমাদের এসএসসি প্রিপারেশন নিয়েও এখনো জানতে চাচ্ছে, যতটা না মেডিকেল নিয়ে জানতে চাচ্ছে। ওদেরকে নিয়েও যদি তোমরা দুজন কিছু বলতে চাও বলতে পারো, যে শুধু এসএসসি প্রিপারেশন বা সামনে ওদের কলেজ অ্যাডমিশন টেস্ট সেগুলো নিয়েও বলতে পারো তোমরা চাইলে। এসএসসি প্রিপারেশন নিয়ে আমি কিছু বলবো, কারণ আমার একদম পিক মোমেন্ট ছিল এসএসসি থেকে। এর আগে আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, বাট আমি একদম মানুষের নজরে আসি এসএসসির টাইমে। তো এই সময় তোমার রিভাইজ দেওয়াটা ভালো মতো জরুরি। তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করবা, তুমি কোথায় ভুল করছো, ওই টপিকটা তুমি কেন ভুল করছো। নিশ্চয়ই তুমি অনেকবার পড়েছো, তুমি ভুল কেন করতেছো, তোমার কি কোনো জায়গায় ল্যাকিংস আছে, তো তুমি সেই জায়গাটা একটু কভার আপ করার চেষ্টা করো। বেশি বেশি এক্সাম দিবা, এক্সামে বেশি মানে এক্সামে তখন দেখবা তুমি আরো ভুল করতেছো, মানে এটা ডিপ্রেস হওয়ার কোনো জায়গা না, ডিসঅ্যাপয়েন্ট হওয়ার জায়গা না। তুমি দেখবা যে ভুলগুলো আমি করতেছি, মানে এই জায়গায় আমার কমতি আছে, যাতে আমি বোর্ডে গিয়ে ভুলটা না করি, ওইখানে যাতে আমার নাম্বারটা না থাকে। তো তোমরা এইভাবে নিজের প্রিপারেশনটা এগিয়ে নিতে পারো। কোন সাবজেক্ট টাফ লাগে সেটাতে যদি পারো দিনে একটু এক্সট্রা টাইম দাও, এরপরে বেশি করে কোয়েশ্চেন সলভ করো। যেগুলো কোয়েশ্চেনে তোমার নাম্বার কম আসে, সেই কোয়েশ্চেন গুলো কিভাবে লিখলে তুমি নাম্বার বেশি পেতে পারো, সেটা টিচারদের থেকে বা বিভিন্ন কোচিং এর স্যাররা আছেন তাদের থেকে একটু গাইডলাইন নাও, অবশ্যই তারা হেল্প করবেন।
আর আমার মনে হয় এর সাথে বোর্ড কোশ্চেন গুলো বারবার সলভ করা উচিত। মানে আমরা দেখেছি যে এসএসসি বা এইচএসসি দুই ক্ষেত্রেই বোর্ডে এর আগে যে টপিক গুলো আসছে ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকে আসে। তো আমার মনে হয় এ পর্যন্ত বোর্ডে যত কোশ্চেন আসছে ওই কোশ্চেন গুলো আগে সলভ করা উচিত। আর মূল বই তো অবশ্যই ভালোভাবে পড়া উচিত। কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে শুধুমাত্র মূল বই পড়েই খুব ভালো করা সম্ভব, অন্য কিছু পড়ার আমার মনে হয় না ওরকম দরকার আছে। তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে শুধুমাত্র মূল বই এবং এইচএসসি বা এসএসসির জন্য বোর্ডের আগের কোশ্চেন গুলো প্র্যাকটিস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, একটা রিপিট কোশ্চেন, তবু আমি উত্তর দিয়ে দিই যেহেতু অ্যান্সারটা চেয়েছে জান্নাতুল। তার আগে আমি একটু স্যারের কাছে আসবো। স্যার, আপনি আগে যদি এসএসসি নিয়ে কিছু বলেন, যেহেতু এপ্রিলে ওদের পরীক্ষা, ভালো রেজাল্ট করার জন্য ওরা কি করতে পারে? আপনি কোর্সে বলেন, কিন্তু এখন ওভারঅল সারা বাংলাদেশের স্টুডেন্টরাই আপনাকে দেখছে, আপনি যদি কিছু বলেন। আমি বলবো আমার এন্ড থেকে যে এসএসসি তে বা যে কোনো পরীক্ষায়, সে ফর এক্সাম্পল মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট ভালো হওয়া কিন্তু শুধুমাত্র বায়োলজির উপর নির্ভর করে না, রাইট? তো একটা দুইটা সাবজেক্টের উপরে সামগ্রিক রেজাল্টটা নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে আমার টোটাল যে ওয়ার্কলোড এইটা আইডেন্টিফাই করা, যে আমার কয়টা সাবজেক্ট, কত মার্কের পরীক্ষা, কতক্ষণ সময়, এবং আমার সামর্থ্য অনুসারে আমি সবগুলোকে আইডেন্টিফাই করতে পারছি কিনা। তো সেটা হোক এসএসসি, সেটা হোক এইচএসসি, আমার সাবজেক্ট যতটা, আমার পরীক্ষার টাইমিং যত, এবং আমার যত মার্কের উপর এক্সাম দিতে হবে, ঠিক সেই অনুপাতেই প্রিপারেশনটা হওয়া উচিত। একটা দুইটা বা তিনটা সাবজেক্টকে অনেক ভালো পড়লাম, যেমন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা সাবজেক্টকে যে পরিমাণ হাইলাইট করি বা যে পরিমাণ লেখাপড়া করি, সেই অনুপাতে কিন্তু বাংলা, বিজিএস, আইসিটি, ইসলাম এই সাবজেক্ট গুলোকে কম পড়ি। আমি এসএসসির কথা বলছি। এইচএসসি তেও দেখা যায় স্টুডেন্টরা ফিজিক্স এবং ম্যাথে অনেক বেশি সময় দেয় এইচএসসি তে, রেদার দেন তারপরে কম্পারেটিভলি কেমিস্ট্রি, বায়োলজিতে আসে। বাট বাংলা, ইংলিশ, আইসিটির ক্ষেত্রে দেখা যায় কম্পারেটিভলি টাইমটা কম হয়ে আসে, তাই না? ইউজুয়ালি, সবার কথা আমি জানি না। তো আমার মনে হয় উচিত হবে যে যেই স্তরেই আসুক, সেটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক অথবা স্নাতক হোক, তাকে জানতে হবে যে আমার টোটাল ওয়ার্কলোডটা কেমন, আমার টাইমিং কেমন, এবং আমাকে কি মুভমেন্টে আগাইলে প্রত্যেকটা সেক্টরে আমি হিট করতে পারবো। সো প্রত্যেকটা সাবজেক্টে যে পরিমাণ মার্ক, সেই পরিমাণ টাইমিং দিয়ে আমার মনে হয় যে সেটা হোক এসএসসি, সেটা হোক এইচএসসি, আই গেস সে হচ্ছে আইডেন্টিফাই করে নিজেকে রেডি করতে পারবে ভালো একটা রেজাল্টের জন্য। এবার আমি যদি একটু রিফাতুলের কাছে আসি। রিফাতুল, তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও নিয়েছো, মেডিকেলে আবার পড়ছো, তার মানে তোমার মতো সিচুয়েশনে যারা ছিল, অর্থাৎ এখনো এইচএসসি তে আছে কিন্তু ডিসাইড করতে পারেনি কোন সেক্টরে যাবে বা কোনটা প্রিপারেশন নিবে, তারা এক্ষেত্রে এখন এইচএসসি প্রিপারেশনের জন্য কি করতে পারে? হ্যাঁ, প্রথমে তো এসএসসি প্রিপারেশন ভালোভাবে নিতে হবে। এসএসসি এর বেসিকটা না, ওই বিষয়টা যেটা ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল, ওইটা আসলে পুরো আপেক্ষিক, মানে একেবারে ব্যক্তিগত। যেমন আমার যে এই ডিসিশনের জায়গাটা, আমার ডিসিশনের জায়গা ছিল আমি নরডম কলেজে টিকি নাই। তো এমন কিছু করতে হবে যাতে ওই নরডম কলেজে টিকার যে কষ্ট, এটা দূর দূর হয়ে যায়। এটার জন্য আসলে মাল্টিপল জায়গা। তো এটা আসলে প্রত্যেকটা মানুষের আলাদা। যে কেউ হয়তো যেমন আমাদের ব্যাচের একজনের সাথে কথা হয়েছিল যে ওই আহ, প্রথম দিকে র্যাঙ্ক করছিল, মেবি তোহাবা, ওর সাথে আমি একবার কথা বলার সময় ও বললো যে আমি আহ, একটা সেক্টরে আমি অনেক জায়গায় যাই নাই, যাতে হচ্ছে একটা সেক্টরে টপ নচ জায়গায় যেতে পারি। হ্যাঁ, আবার আমাদের ব্যাচে অনেকে আছে দেখছি যে ওরা হচ্ছে মাল্টিপল জায়গায় গিয়ে মাল্টিপল জায়গায় ভালো করছে। তো এই বিষয়টা আসলে সম্পূর্ণ আপেক্ষিক। নিজে লোড নেওয়ার ক্যাপাবিলিটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাট যদি এখন বলি যে সামনে এসএসসি পরীক্ষা ভালোভাবে দিতে হবে। এখন তোমার যদি প্রাইমারিলি বা হচ্ছে মেইন টার্গেট যদি মেডিকেল হয়, তাহলে অবশ্যই তুমি হচ্ছে মেডিকেল, ওই যে যখন পড়তেছো এসএসসি যেই বায়োলজি, এই যে এবছর যে পরীক্ষা হয়েছে, এই বায়োলজি একেবারে আহামরি কিছু হয় না। এই একাডেমিক যে বায়োলজি ভালো পারে, সে এখানে 30টাতে 28টাই পারবে। আই থিঙ্ক যারা পরীক্ষা দিছো তোমরা, ওই যে ফাহিমার ইস্যু আমার সাথে একমত হবা, যে একাডেমিক যে পড়া এগুলা দিয়ে হয়ে যায়, একেবারে অনেক বেশি পরিমাণে লাগে, বিষয়টা এরকম না। তো এখন প্রাইমারিলি এসএসসির জন্য খুব ভালোভাবে পড়াশোনা করবো, মানে আমার টার্গেট এসএসসি। জীবন যৌবন যা আছে, যত পরিমাণে এনার্জি আছে, সব এসএসসি তে দেওয়া আপাতত। এটাই দেখবা যে তোমার লাইফ ঘুরাই দিতে পারে। এসএসসিটা ইম্পর্টেন্ট, আর এসএসসি পরীক্ষা ভালোভাবে দিতে পারলে ওইটাই লাইফকে ঘুরানোর জন্য আহ, অনেক বেশি হেল্পফুল হচ্ছে। আমার সাথে আমার মেডিকেল একজন আছে আমার সাথে, ও ফার্স্ট ইয়ারে তো ভালো ছিল না। হ্যাঁ,
কিন্তু সেকেন্ড ইয়ারের লাস্টে মানে ওয়ান কাইন্ড অফ টেস্টের আগে থেকে খুব ভালোভাবে পড়াশোনা করছে এবং এমন পড়াশোনা করছে এখন আমার মেডিকেলে আছে। ফার্স্ট ইয়ারে ফেল করছিল, এটা কিন্তু অহরহ ফার্স্ট ইয়ারে ফেল করছে। ওর স্যারে আমি দেখতাম যে স্যার বকতো যে তোর ভাইরে আমি বলবো, হচ্ছে তোর আব্বু আম্মুরে বলবো, কিন্তু ও দেখা যায় মেডিকেল, এবং মেডিকেল আমার থেকে পারফরমেন্স ওর ভালো। আমি ওর মানে এখন পড়াশোনা করতে পারি না, কিন্তু ও পড়াশোনা শুরু করছে সেকেন্ড ইয়ারের বা টেস্টের আগে। তো এই জন্য একটা ম্যাসিভ টাইম যে পড়াশোনা করার যে জায়গাটা, সেটা তোমার যদি মেইন টার্গেট, এবং তোমার যদি মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং হয় তো ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো দেখতে পারো, যে হচ্ছে এসএসসি পরীক্ষায় যে চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টার একটু দেখে নিতে পারো, এর বাইরে কিছু না। বাট এসএসসিটা ফুললি ফোকাসড করে পড়াশোনা করতে হবে। আর এসএসসির কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, আমাদের বছরও যখন ফিজিক্স প্রশ্ন হয়েছে, ফিজিক্স প্রশ্ন তো যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, এরকম নর্মাল বেসিক দিয়ে পারা সম্ভব না, ভালো লেভেলের বেসিক লাগে। তো ওই বেসিক পর্যন্ত ডেভেলপ করলে তোমার অ্যাডমিশন জার্নি এমনিতেই ইজি হয়ে যাবে, বুঝছো? তো এটার জন্য আই থিঙ্ক এখন যতটুকু সম্ভব এসএসসির জন্য পড়াশোনা করো, এটা হচ্ছে আমার জায়গা থেকে সাজেশন আর কি। থ্যাংক ইউ ইফাতুল। অবনী, ফেল করার বিষয়টা নিয়ে আসি। আশা করি ফাহিম নটরডেম কলেজে যেহেতু পড়েছো, ফেল করার এক্সপেরিয়েন্স কি হয়েছে? মনে হয় নাই। আসলে টার্ম পরীক্ষা বা ফার্স্ট ইয়ার ফাইনাল বা সেকেন্ড ইয়ার ফাইনাল এখানে কখনো ফেল করি নাই। আর আমাদের তো কুইজ হয়, এখন কুইজে ফেল টার্মটা নেই, তবে আমি যদি হিসাব করি 33-এর নিচে পেয়েছি কিনা, তাহলে হ্যাঁ পেয়েছি কুইজে টাইমের সাথে আমিও ক্ষেত্রে। একমত। কিন্তু আমি নিজের টার্ম কলেজে যখন আমি হরিকাছে ছিলাম, আমিও ওই কুইজ ফেজে আমি ফেল করা যায় না, মানে ওরকম মার্কস আমিও পেয়েছি। কিন্তু তোমাদের দুইজনকে সামনে বলবো যে সামনে কিন্তু এরকম ধাক্কা আসতে পারে, যেহেতু মেডিকেল আগে আমরা যেখানে 40% পাস দেখতাম, এখানে কিন্তু তোমাদের 60% পাস থাকবে। তো সেইখানে তোমাদেরকে রেডি থাকতে হবে যে হ্যাঁ, যে কোনো সময় একটা আইটেম কোনো কারণে তোমার পেন্ডিং চলে আসতেই পারে, সেটা আবার দিতে হতে পারে। তো এই ধরনের জিনিস নিয়ে যে তুমি কখনো কোনো ধরনের হীনমন্যতায় ভুগবা বা ডিপ্রেশনে চলে যাবে, যে হ্যাঁ প্রথম আইটেম আমরা অনেকেই দেখি যে জুনিয়ররা এসে আমাদেরকে বলে আপু পেন্ডিং দিয়ে দিচ্ছে স্যার, পেন্ডিং দিয়ে দিচ্ছে ম্যাম। বাট এটা নিয়ে কখনো হতাশ হওয়া যাবে না, কারণ তোমাকে কিন্তু তারা সুযোগ দিবে। আজকে এই যে স্যার ম্যামরাই তোমাকে হয়তো কোনো কারণে খারাপ নাম্বার দিচ্ছে বা কোনো কারণে তুমি ফেল করতেছো, এই স্যার ম্যামরাই যেদিন তোমরা ওই যে আজকে যেখানে তোমাদের মিসবা ভাইয়া স্যার আপু ওনারা যখন প্রফেশনাল পরীক্ষা দিচ্ছেন, তখন এই স্যার ম্যামরা আসলে মা বাবার মতো হয়ে যান, কারণ তোমরা তখন তাদের সন্তানের মতো, তারাই চেষ্টা করবেন যে তোমাদের কিভাবে পাশ করায় নিতে হবে। কিন্তু এক্ষেত্রে এই জার্নি গুলা প্রত্যেকটা জিনিসটাকে নিজের ভালো, তুমি মনে করবা যে হ্যাঁ কোনো কারণে যদি তুমি খারাপও করো, তুমি ওই জিনিসটা দ্বিতীয়বার পড়ার সুযোগ পাচ্ছ। কারণ আসলে আমরা মেডিকেলে যতদিন পড়ি সেক্ষেত্রে আমাদের টাইমের তুলনায় আসলে সিলেবাস অনেক বড়। তো একটা যখন দ্বিতীয়বার পড়তে হয়, তখন হ্যাঁ তোমার জন্য অবশ্যই জিনিসটা প্রেশারের, কিন্তু ওই জিনিসটা তুমি তোমার ফ্রেন্ডের চেয়ে অবশ্যই তোমার কনসেপ্টটা ভালো থাকবে, কারণ তুমি তখন স্যার ম্যামদের সাথে পুরো প্রিপারেশন নিয়ে বসবা যে হ্যাঁ একবার যেহেতু উনি আমাকে আটকাই দিচ্ছে, সেকেন্ড বার আমি ওনাকে আর আটকানোর চান্স দিব না। সেই জন্য ওই টপিকটা বা ওই কনসেপ্টটা তোমার অন্যদের তুলনায় অনেক বেশি ভালোভাবে পড়া হবে বলে আমি মনে করি। আচ্ছা, কমেন্টের একটা উত্তর আমি কোয়েশ্চেন আমি পেন্ডিং রেখে দিয়েছিলাম, আমি এখন উত্তর দিই। জান্নাতুল, তুমি এসএসসি 25 এই কোয়েশ্চেনের উত্তর আমি একবার মানে ওদের কাছ থেকে নিয়েছি, এখন আমি তোমাকে আরেকবার উত্তরটা দিয়ে দিই। যে এখন তুমি যেহেতু এসএসসি 25, তো এখন তোমাকে বলবো যে এপ্রিলে তোমার এসএসসি পর্যন্ত তুমি আগে এখন এসএসসির বইগুলাই ভালোভাবে কমপ্লিট করো, কারণ এইচএসসি এর অনেক চ্যাপ্টার গুলো আছে যেগুলোর বেসিক কিন্তু আবার তোমার এসএসসি এর এই যে বইগুলো সেগুলো থেকেই হয়ে যায়। তখন স্যার ম্যামরা কিন্তু অনেক টপিকে বলেন যে এই টপিকটা তোমরা এসএসসি তে পড়ে আসছো, এখন তোমাদের অত ডিটেলস আমরা পড়াবো না। এই যেমন আমি বায়োলজির একটা টপিক নিয়ে বলি, যে বায়োলজি ধরো তোমাদের চ্যাপ্টার 4 সালোক সংশ্লেষণ শ্বসন, এটার যে শ্বসনের মেইন ভিত্তিটা যে চার্টটা, সেটা কিন্তু আমরা এসএসসি থেকেই পড়ে যাই, বা কোষ বিভাজন চ্যাপ্টারটা। তখন ওই চ্যাপ্টারগুলো আমরা যখন এইচএসসি তে পড়ি, তখন ওই জিনিসগুলোর আরো নতুন নতুন ইনফরমেশন গুলো আমরা জানি, কিন্তু বেসিক যেটা আমরা এসএসসি থেকে করে যাই সেটা কিন্তু আমাদের এসএসসি সেই পড়াটা মাথায় রেখে আরো নতুন নতুন পড়া শিখতে হয়, কারণ তুমি যত সামনে যাবা তোমাকে আরো নতুন নতুন জিনিস শিখতে হবে। সেই জন্য একবারে যদি তুমি বেশি প্রেশার না নিয়ে যখন তোমার যে স্টেপ, যেমন এসএসসিটাই ভালো করে পড়া উচিত। এইচএসসি তে তুমি যখন যাবা তখন তুমি হ্যাঁ ফার্স্ট ইয়ার থেকে একটা মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে কোয়েশ্চেন প্যাটার্ন গুলোর সম্পর্কে তুমি একটা আইডিয়া নিয়ে নিতে পারো, যে হ্যাঁ একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম, তো সাথে তখন আমি ওই চ্যাপ্টারে আমার কি কি প্রশ্ন সেগুলো নিয়ে যদি তোমার একটা আইডিয়া থাকে, বইগুলোতে তুমি যদি একটু মার্ক করে রাখো যে হ্যাঁ এই জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন হয়, তো তুমি যখন বইটা আবার রিভিশন দিতে গেলা তখন তোমার ওই বইটা নিয়ে একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ এখান থেকে যেহেতু প্রশ্ন হয়, সামনে আরো প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তুমি যদি এভাবে এখন থেকে পড়া শুরু করো, আশা করি তুমি অ্যাডমিশনেও ভালো একটা রেজাল্ট করতে পারবে।
এখন আমি যদি রিফাতুল, সোরা আর ফাহিমের কাছে আরেকবার আসি, যে তোমাদের অনেক ফ্রেন্ডরাই এখনো আছে যে তাদের হয়তো মেডিকেলে ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে চান্স হয়নি, তাদের জন্য তোমরা এখন কি বলবা? যে তাদের তো সামনে আশা করি অনেকগুলো সুযোগ আছে, যেমন ডেন্টাল অ্যাডমিশন টেস্ট আছে, ঢাবি পরীক্ষা আছে, তারপর বিভিন্ন ভার্সিটি গুলো যেমন জাহাঙ্গীরনগর ডি ইউনিট খুবই ভালো একটা সম্ভাবনাময় জায়গা বায়োলজির জন্য, এবং কৃষি। আমরা এটা মনে করি যে মেডিকেলের এই 5,500টা সিটের পর যখন কারো চান্স হয় না কিন্তু তাদের প্রিপারেশন ভালো থাকে, তাদের জন্য কৃষি কিন্তু খুব ভালো একটা জায়গা, কারণ সেখানে এই যে বেসিকটা সেটা কাজে লাগায় আর ম্যাথটা প্র্যাকটিস করে কিন্তু তারা ভালো রেজাল্ট করতে পারে। সেক্ষেত্রে তোমরা তোমাদের বন্ধুদের জন্য কি বলতে চাও? আমি বলবো যে আমার অনেক ফ্রেন্ডই আছে যারা একটুর জন্য হয়তো মিস করেছে, তো তাদের জন্য আমি অবশ্যই বেশি করে দোয়া করব যে আল্লাহ যেন তোমাদেরকে রিওয়ার্ড করেন, যে তোমাদের একটা প্ল্যাটফর্ম তোমরা পেয়ে যাও। আর সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, আমি তো মাত্র টিকলাম, তো যাই হোক, ওই যেই জায়গায় এখন তারা দিবে, ডেন্টাল হোক বা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, সেখানের কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করা, কোয়েশ্চেন সম্পর্কে তাদের ধারণাটা বাড়ানো, কারণ তারা এই পর্যন্ত কিন্তু মেডিকেল নিয়ে এগিয়েছে। তো এখন এই কয়েকদিনে তাদেরকে সেই হিসেবে একটা আইডিয়া আনতে হবে। আর যেসব জায়গায় তারা উইক বা যেসব জায়গায় তারা ভুল করেছে এই এক্সামে, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাটা শুধরাতে হবে। এটা আমি অলরেডি কয়েকজনকে বলেছি। আর বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে, ওই এখন যেটার জন্য প্রিপারেশন নিচ্ছে সেইটার হিসেবে বেশি বেশি করে পরীক্ষা দিয়ে ভুলগুলো আইডেন্টিফাই করবে, উইকনেস আইডেন্টিফাই করবে, অজানা টপিক গুলো আইডেন্টিফাই করবে, হয়তো চোখের ভুলে কিছু মিস গিয়েছে, তো সেই জায়গাগুলো চেনা পরিচিত হয়ে যাতে একটু কনফিডেন্স আসে, সেজন্য সেটাই আমি চাইবো। রিফাতুল। জি, আমার ভেরি গুড, আমার খুবই সুন্দর। ফাহিম বলো। ফাহিম, না, ফাহিমকে আমি অন্য জি, একটা আসলে আমার প্রশ্ন কাছে করবো, ওই জন্য আমি ওকে হোল্ড রেখেছি। রিফাতুল তুমি বলো, ফাহিমকে আমি একটা কোয়েশ্চেন অ্যাড করবো। আচ্ছা, যারা চান্স পায় নাই, আসলে এবছর প্রথম যে বিষয়, এবছর আসলে যে কাটমার্ক ছিল, যেটা আসলে খুবই মানে মর্ম অন্যরকম ছিল আর কি। এটা আসলে বলা না, এরপরে তো আমাদের বাস্তবতা মেনে নিতে হবে, এটা আসলে কিছু করার নাই। তো সেই জায়গায় যারা চান্স পায় নাই, আই থিঙ্ক এটা আরেকটা অপরচুনিটি তাদের গ্রো হওয়ার জন্য। হ্যাঁ, এটা হতে পারে তুমি এখন বুঝতেছো না, কিন্তু উপরে তো একজন আছে, ওনার নিয়ে, উনি তোমাকে নিয়ে একটা প্ল্যান করে রাখছে, এবং এটাই হবে। তুমি যাই করো না কেন, আলটিমেটলি ওইটাই হবে। হ্যাঁ, তো এটার জন্য উপরে ওনার কাছে ছাড়ি দাও। তোমার জায়গায় তুমি হয়তো এতদিন পরিশ্রম করছো, উনি দেখছে, কেউ হয়তো দেখেনি, উনি দেখছে, উনি রিওয়ার্ড দিবে। হয়তোবা একটু সময় নিচ্ছে, হয়তোবা যারা এখন চান্স পাইছে তাদের একটু আগে দিচ্ছে, যারা চান্স পায় নাই, ওই যে বললাম না, তুমি হয়তো জানো না, তোমার কাছে এখন মনে হতে পারে যে মেডিকেলই মনে হয় যে বিশাল একটা জিনিস। হ্যাঁ, মেডিকেল না হইলে মানে কি কষ্ট বা হচ্ছে এই, কিন্তু হইতে পারে আল্লাহ চাইতেছে তুমি এত ছোট জায়গায় কেন কাজ করবা, তুমি মন্ত্রী হবা, হইতে তো পারে আমাদের, হইতে তো পারে। আমি কালকে ওই যে একটা ইসেতে গেছি, আমার এক কাজিনের বিয়ে, উনি বাইরের দেশের একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং এ। উনি ইয়াতে এই উনি এখন দেশের মানে 100 কততম সারা বিশ্বে আর কি ওই বিশ্ববিদ্যালয়টা, উনি অনেক বড় জায়গায় আছে। ওনার জিজ্ঞেস করলাম অ্যাডমিশন জার্নি, আমি জিজ্ঞেস করলাম আর কি গল্প করতে করতে, উনি কোনো জায়গায় চান্সে পায় নাই, কোনো জায়গায় চান্স পায় নাই, বলছে আমি এত ট্যালেন্টেড না। উনি ওই বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পেয়েছে। হ্যাঁ, এখন উনি যে জায়গায় জব করে, হ্যাঁ, বুয়েটের হেডের স্বপ্ন ওইখানে জব করা। তো যাই হোক, এই জন্য আসলে জীবন কোন সময় কি করে, হ্যাঁ, কোন সময় কি হয়, এগুলো আসলে বলা যায় বলা না। মুশকিল। তোমার কাছে পরিশ্রম করা, আর তুমি একটা জিনিস মনে রাখবা, চেষ্টা তোমার চালাই। তোমার পরিশ্রমের জন্য তুমি জিজ্ঞাসিত হইবা, এটা রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে হোক বা যেভাবে হোক, তোমার পরিশ্রমের জন্য বা তোমার জায়গা থেকে তোমার পরিশ্রমের জন্য তুমি জিজ্ঞাসিত হবা, রেজাল্টের জন্য তুমি জিজ্ঞাসিত হবা না, রেজাল্ট তো উনি দিবে। পরিশ্রমের জায়গাতে তুমি জিজ্ঞাসিত হবা, সেই পরিশ্রমের জায়গাটা আরেকটু কন্টিনিউ করো, পরিশ্রম করো নাই বিষয়টা এরকম না, আরেকটু কন্টিনিউ করো, হয়তোবা আল্লাহ আরো ভালো জিনিস দেখে রাখছে, যেটা হয়তো তুমি এখন বুঝতেছো না। হ্যাঁ, তুমি হয়তো আরো 5 বছর পরে তুমি বলবা এটা ব্লেসিং ছিল। এটা অনেকেই বলবে যে মেডিকেলের চান্স না পাওয়া এটা ব্লেসিং ছিল আমার জন্য। এটা হয়তো তোমার কাছে এখন কষ্ট লাগতেছে। সময়ের আপেক্ষিকতায় জিনিসগুলো আসবে। এনিওয়েজ, অবনী, তাহলে কি আমরা শর্ট করতে পারি? ফাহিমের কাছে লাস্ট একটা প্রশ্নই আমি করব, দেন আশা করি আজকের মতো সবার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ফাহিম, তোমার কাছে আমার শেষ প্রশ্ন,
হয়তো অনেকেই ছিল, তুমি হয়তো মনে করবা যে তোমার চেয়েও হয়তো তাদের ভালো প্রিপারেশন ছিল, কিন্তু কোনো কারণে তারা চান্স মিস করে গেছে। হয়তো সেটার কারণটা পরীক্ষার হল। সামনে তোমার বন্ধুরা আরো অনেকগুলো পরীক্ষার হল ফেস করবে, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট। সেক্ষেত্রে পরীক্ষার হলে নিজের মাথাটাকে ওই জিনিসটা নার্ভাসনেস কাটিয়ে যে হ্যাঁ আমি একটা পরীক্ষা ভালো দিয়ে বের হব, সেক্ষেত্রে তুমি কি ট্রিক্স ফলো করেছিলে বা ওদেরকে তুমি কি সাজেশন দিবে যে ওরা কিভাবে একটা পরীক্ষার হলে বসে ভালো একটা রেজাল্ট করে দেখাতে পারবে, একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারবে? আচ্ছা, আসলে আমি লাস্ট 15-20 দিনে আমার যে যে জিনিসগুলো বারবার ভুল যাইতেছিল ওইগুলো বারবার আমি ঠিক করতেছিলাম। তো আমি নোট করছিলাম আলাদা ওইগুলোকে এবং বারবার পরীক্ষা দিতাম। তো এই পরীক্ষা দেওয়ার কারণে আমি একটা জিনিস দেখলাম যে আমি সেম টপিক থেকে বারবার ভুল করতেছি। তো ওই যে যে আমার যে দুর্বল ছিল, আমি যে যে টপিকগুলোতে দুর্বল ছিলাম ওইগুলো বারবার করেছিলাম। আর এই কারণে আমার একটা কনফিডেন্স এসেছিল। আর পরীক্ষার হলে আসলে ওইটা যখন পরীক্ষার হলে যায়, এটা আসলে পরীক্ষার হলে গেলেই বোঝা যায়, কারণ চারপাশে নীরবতা একদম খুব একটা মানে অন্যরকম একটা পরিবেশ। এখন ওই পরিবেশে আসলে আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম এবং সত্য কথা বলতে আমি দোয়া করতেছিলাম যাতে আমি শান্ত থাকতে পারি। তো চেষ্টা করতেছিলাম যতটা সম্ভব শান্ত থাকা যায়, আর আমি পেরেছি থাকতে। আর আমার মনে হয় যে ওই সময় একটা চিন্তায় মাথায় আনা উচিত যে যেটা আমার জন্য কল্যাণকর আমার জন্য সেটাই হবে, এই বিশ্বাসটা রাখা। তো এটা রাখলে আমি মনে করি যে সেটা শান্ত থাকতে পারবে। স্যার আপনি যদি কিছু বলেন। সো দিন শেষে আসলে ওদের জন্য শুভকামনা। যারা চান্স পেয়েছো সবার জন্য শুভকামনা। কামনা শুভ বলতে এটা ডক্টর হোক, দেশের মানুষ ভালো মানের সেবা পাক, এবং আমরা আহ কোনো চিকিৎসা সেবার কথা বললেই যেমন পার্শ্ববর্তী দেশের দিকে আমাদের যেতে হয়, ওই নির্ভরশীলতা কমানোর চেষ্টা করা। গভর্নমেন্ট আমাদের পেরিফেরিতে যে সকল ডক্টররা আছেন, তাদের নিরাপত্তা, এবং হচ্ছে কিছুদিন পরপরই হসপিটালে সাংবাদিকদের যেই তথ্যের উপস্থাপন, যে ভুল চিকিৎসা, এবং এইটা নিয়ে ডক্টরদের যেই মন খারাপ করে ফেলার বা পেশাগত যে আহ, বিষয়ে যে মানুষের ভিতরে যে মনোমালিন্য যেটা হয়, যে একটা নোবেল প্রফেশন, ওইটা যখন রিয়েল লাইফে এসে একটা ডিফারেন্ট একটা ভিউতে মানুষের সামনে আসে, এটা আমাদের দেশে না হোক, এটা আমি চাই। তোমরা আমাদের ভবিষ্যৎ। বলি আমি সবসময়, আসলেই তোমরা আমাদের ভবিষ্যৎ, কারণ আমরা টিচার, আমরা একটা এডটেক প্ল্যাটফর্ম আমরা বানিয়েছি, আমরা অনেক মানুষের কর্মসংস্থান করার চেষ্টা করছি, এবং ভবিষ্যতে এইটার একটা রিপিটেটিভ ফরম্যাট সামনে আমরা নিয়ে আসবো। সো এই যে অবনী একদিন ডক্টর হয়ে বের হবে, রিফাতুল ডক্টর হয়ে বের হবে, আমার নিহাল, রানা, নাফিস, দিশা, এশা, আহ, তারপর হচ্ছে ইলিয়াস, এরা একদিন ডক্টর হয়ে বের হবে। তো এরপর যখন কর্মজগতে তোমরা প্রবেশ করবা, তোমাদের সামনে পেশেন্ট আসা শুরু করবে, বা তোমাদের একটা ক্যারিয়ার হবে, তোমরা আরো বেশি লেখাপড়ার জন্য যখন সামনের দিকে আগাবা, তখন যেন আল্লাহ তোমাদেরকে ধৈর্য দেয়। এবং তখন পারিবারিক আঘাত এবং সামাজিক প্রেক্ষাপটে আর্ন করতে হবে বলে হুট করে চাকরিতে ঢুকে যাওয়া, বা এমন একটা চাকরি করা যে চাকরিটাতে তোমার মানানসই হচ্ছে না, তো 6-7 বছর লেখাপড়া করে এমন একটা বাস্তবতা যখন তোমাদেরকে আঘাত করবে, আমি চাই তোমরা যেন সেই মুহূর্তে দেশের এমন একটা অবস্থান তৈরি হোক যেন তোমরা আরো ভালো থাকতে পারো। আমরাও যেন ভবিষ্যৎ ডক্টর প্রডিউস করতে পারি, আমরা যেন অ্যাডমিশনে এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, ট্রাস্টেড সিস্টেম, যেটা মানুষকে মানুষ হতে শেখাবে এবং হচ্ছে ডক্টরিকে অন্তরে ধারণ করতে শেখাবে। আমাদের দিন শেষে আহ ব্যবসার চাইতে মানবিকতা ইম্পর্টেন্ট, এবং দিন শেষে আমরা এটাই বলবো যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সো অনেক অনেক ধন্যবাদ অবনী, তোমার অনেক সুন্দর উপস্থাপনা, এবং তুমি যেভাবে মানুষের কমেন্টস গুলাকে অ্যাড্রেস করেছো এবং সুন্দরভাবে এইটা সঞ্চালন করেছো, আমি অন্তর থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টিম এফটি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি সুরাহ এবং হচ্ছে ফাহিম, তোমরা 1 ঘন্টা 8 মিনিট 38 সেকেন্ড সময় দিয়েছো। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাবা মাকে সালাম দিও। আর ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমার একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা সুরা, তোমার মা আছে যে আসতে পারবে বা কথা বলতে পারবে, অথবা ফাহিম তোমার মা বাবাকে আমি একটু আমি দেখতে চাই। আছেন আমি নিয়ে যাচ্ছি। অনেক এক্সাইটেড আপনার সাথে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামে দেখা হয়েছিল, রাইট? আপনার সাথে। জি জি আসসালাম।
জিজিৎ স্যারের ওয়ালাইকুম ফাংশনে। সালাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি কথা হয়েছিল আপনার সাথে আমার? ওই জাহিদ স্যারের এখানে যে আমি ওই একটু বক্তব্য রাখছিলাম, আপনি বলছিলেন যে আম্মুটা কোথায়, আম্মু আমার বক্তব্যটা আপনার খুব ভালো লেগেছিল। আমি আপনাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি এবং আপনার পড়ার একটা অবদান আমার মেয়ের উপরে আছে। আর আমার দ্বিতীয় মেয়ে অলরেডি আপনার ক্লাস শুরু করে দিছি, আমি করতেছি আপনার ক্লাস 10-এ পড়ি। তো আশা করি আপনার এই যে আপনার কথা মূল্যবান রক্ষা করবে আমার বাচ্চারা, আপনার পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমি খুব খুশি হয়েছি যে আজকে আপনি আমার মেয়ের লাইভে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, সেটা আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যেটা বলবো যে আমার মেয়েদের জন্য আপনি একটু বেশি করে দোয়া করবেন, যাতে ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে এই দেশের জনগণের সেবা করতে পারে। সেটাই হলো আমার চাওয়া, বড় চাওয়া আর কি। এটাই। আর ছোট জনের জন্য দোয়া করবেন যাতে আবারও আপনাদের কাছে এমনি সামনে হাজির করতে পারি, লাইভ নিতে পারেন এবং সুহরার নামও সামনের দিকে এগিয়ে যাক, সেই প্রত্যাশাই রাখি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ স্যার। মেডিকেলের দিকে মানে দিচ্ছেন নাকি আপনি? নাকি এখনো দেইনি, ও তো ক্লাস 10, আশা রাখতেছি সামনে যদি পারি। জি 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 জি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার মতন মা ঘরে ঘরে থাকুক, যেই মা সন্তানদেরকে উৎসাহিত করে, যেই মা সন্তানদেরকে সামনের দিকে এগিয়ে নিতে অনুপ্রেরণা দেয়, যেই মা সন্তানের কাছে আইডল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ফাহিম, তো আমি মন থেকে চাই, অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে তোরা। ফাহিম, তোমার পরিবারের প্রতি সালাম, এবং যদি থাকে, যদি কথা বলতে চায়, আর কথা বলতে না চাইলে সমস্যা নেই, কারণ প্রত্যেকেরই প্রাইভেসি আছে, এবং সেই দিক থেকে লক্ষ্য রেখে আমি বলতে চাই। ফাহিম, বলো শেষ কথা। স্যার আসলে আমি ঢাকায় এসেছি স্যার, আমার মা বাবা বাড়িতে আছে স্যার, এই জন্য স্যার এখানে তো মা বাবা নেই স্যার। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। তোমার মা বাবাকে আমার সালাম দিও। জি স্যার। তো অবনী, আজকের মতো বিদায় নেওয়া যাক। রিফাতুল, সোহরা, স্যার আপনাকেও থ্যাংক ইউ এত অসাধারণ একটা মুহূর্তের অংশীদার আমাকে করার জন্য। আমার অনেক ভালো লাগলো আন্টিকে যখন আমি দেখলাম এরকম। আমার মার কথা মনে পড়ে গেল যে এরকম সাপোর্টিভ একটা মা আমিও পেয়েছি, তুমিও পাবা আশা করি। যেহেতু তুমি বাসায় থেকে পড়বা, আমি আশা করি কিছুদিন হলেও থাকবা, কিন্তু আন্টিকে যেহেতু পাবা, আন্টির এই সাপোর্টটা তোমার সামনের পরীক্ষার দিনও আশা করি ফাহিমও পাবা, ফ্রেন্ডদেরকে পাও, যাকেই পাও, এই সাপোর্ট গুলা তোমাদের সামনের জীবনে অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে কানেক্টেড ছিল, ক্লাস ফাঁকি দিয়েই থাকো আর যেভাবেই থাকো, কিন্তু থাকছো, তাদেরকে বলবো যে যে মোটিভেশন আপু ভাইয়ারা তোমাদেরকে দিয়ে দিল, সেই মোটিভেশন যেন এখানেই এই লাইভের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এখান থেকে ওনারা তোমাদের যে মেসেজ গুলো দিল, সেই মেসেজ গুলো যাতে তোমরা কাজে লাগিয়ে তোমরা আরেকদিন তোমাদের জুনিয়রদেরকে এরকম বিভিন্ন সাজেশন দিতে পারো, সেই দিনগুলোর জন্য তোমাদের নিজেদেরকে রেডি হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আর বাকিটা আমি স্যারকে কনক্লুশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো। থ্যাংক ইউ স্যার এগেইন আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। প্লেজার, প্লেজার অবনী। আমি কনক্লুশন দিয়ে ফেলছিলাম, হুট করে মনে হলো যে সোহরার মা হঠাৎ করে ওনাকে আমার একটু দেখার দরকার। হেভি একটা বক্তৃতা দিয়েছিল চট্টগ্রামে, এবং আই ওয়াজ লাইক অ্যাস্টোনিশড যে একটা মা, মানে the way she said, the way she explained, it was pointed and sharp and well articulated. It was awesome. So মানে আমি সোহরাকে বলবো যে you are too much lucky, Fahim, you are lucky that you got that level of parents যারা বাচ্চাদেরকে আসলে ইন্সপায়ার করে towards something better. So আমরা ভালো চিকিৎসক পাচ্ছি, we are happy. I'm so happy. Thank you guys, take care, good night. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।